সবাইকে স্বাগতম আমাদের আজকের দাঁতগার শোতে। আজকে আমাদের যে গেস্ট তারা হচ্ছে অনিক আর তৃষা। আর এরা শুধু দুজন ম্যাজিশিয়ান না, তারা একজন দম্পতি। এটা ম্যাজিক জগতে খুব বেশি বিরল তা না। আমরা বাংলাদেশে অনেক ম্যাজিক দম্পতি দেখি, জুয়েল আইচ এবং তার স্ত্রী বিপাশা আইচ, উলফাত কবির এবং তার স্ত্রী রুকসানা কবির। কিন্তু অনিক তৃষার যে ব্যাপারটা হচ্ছে, অনিক তৃষা দুইজনই এই বিয়ে করার আগে থেকেই বেশ সুপ্রতিষ্ঠিত জাদুকর ছিলেন। আর আমার মনে হয় এই জন্য তাদের শোটাও অনেকখানি আলাদা বাকিদের থেকে। এবং আমরা সেই ওদের শো যে কিভাবে আলাদা এটা শুনবো, আর শুনবো যে কিভাবে তারা প্রেম করলেন এবং তারা দম্পতি হিসাবে দিন কাটাচ্ছেন। অনেক তৃষা, কেমন আছো বাবা? ভালো আছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, অনেক ভালো আছি। তোমাকে নার্ভাস মনে হচ্ছে কেন অনেক? না একদমই না। তুমি কি তৃষার পাশে বসে একটু নার্ভাস যে লাইভে কি বলে ফেলো, পরে কি বকা দেয় এরকম? না ওরকম একটু তো আছে। আচ্ছা, আমরা মেইনে যাওয়ার আগে তৃষা জিজ্ঞেস করি, তৃষা তুমি কি অনেক শোতে ভুল করলে বকা দাও, বা তোমার কোন ম্যাজিকে যদি ঝামেলা করে ফেলে? বকা দেই না, বাট একটু রাগ হই, কিন্তু ভুল করে না। একবার বলছে রাগ হই, আবার বলে ভুল করে না। মিলছে না বাবা। ভুলটা তো আর দর্শক বুঝতে পারে না। আমরা নর্মাল তো একজন থাকে, তাকে জিজ্ঞেস করি সে কিভাবে শুরু করে, তো আমরা একজন একজন করে শুরু করি। ঠিক আছে, লেডিজ ফার্স্ট। তৃষা, তুমি কিভাবে এই ম্যাজিক শুরু করলে? আমরা জানি যে তোমার বাবা একটা বড়, তোমার জন্য একটা বড় লাঠি শুধু না, একটা সাহায্যকারী বলো, একটা গাইডেন্স বলো, গাছ ছিল এই জাদুর আসতে। তো তুমি কিভাবে শুরু করলা? আমার ম্যাজিকে সবচেয়ে বড় সাপোর্ট ছিল আমার বাবা। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি ম্যাজিক শিখবো এরকম। বাট খুব ছোটবেলা থেকে যে আমাকে ম্যাজিক শিখতে দেওয়া হয়েছে তা কিন্তু না। সবসময় এরকম চিন্তা ছিল, মানে একটু বুঝার পরে এরকম চিন্তা ছিল যে অন্যান্য মেয়েরা যা না করে আমি তা করব। প্রথম আমার বাবা কিন্তু আবার নাটক করতেন, বাবা মঞ্চ নাটক করতেন। বাবার পার্সোনাল একটা থিয়েটার ছিল, বাবা থিয়েটার নাম সবর্ণ থিয়েটার। তো বাবার মধ্যে না সাংস্কৃতিক জগৎটা ছিল আমাদের ফ্যামিলিতে, অনেক কিছুই তো শিখতো সবাই। আমার ম্যাজিকটা শেখার খুব আগ্রহ ছিল। তো 2007 বাবা আমাকে ম্যাজিক শিখতে দেয়। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নারায়ণগঞ্জ, আমার বেড়ে ওঠাটাই ওইখানে। তো নারায়ণগঞ্জে একটা ম্যাজিকের একাডেমি ছিল, হিমি ম্যাজিক একাডেমি। ওইখানকার যে টিচার ছিলেন কবির প্রধান আঙ্কেল, ওনার কাছে আমাকে ম্যাজিক শিখতে দেয় আমার বাবা। উনি প্রত্যেক শুক্রবার আমার বাসায় আসতো, দেন আমাকে ম্যাজিক শেখাতো। তো 2007 এপ্রিল থেকেই আমার ম্যাজিকের শেখাটা শুরু হয়। এরপরে হচ্ছে 2008 এ গিয়ে আমি একটা কোশ্চেন করতে চাই। তৃষা, তোমাকে যে কবি প্রধান জাদুকর কবির প্রধান ম্যাজিক শিখাতেন, তুমি প্রথমে কিরকম ম্যাজিক উনি শিখাতো? তুমি কি একটু আমাদের উদাহরণ দিতে পারবা যে আসলে ম্যাজিক, তোমরা নিজেরা এখন ম্যাজিক শিখাও, আমি শিওর যে ওইটা তোমার জন্য হেল্প করেছে। কিভাবে ম্যাজিক শিখানো, কোন লেভেল থেকে শুরু করা উচিত? তোমার কি ওই বয়সে সবকিছু তুমি কি নিতে পারতা? আর উনি কি শিখাতেন এটা একটু বলতে পারেন? 2008 এ আমার এসএসসি হয়, আর 2007 এ আমি হচ্ছে ক্লাস 10 এ পড়ি। তো ওই সময়টাতে আমি মোটামুটি তো বড়ই। তো উনি এভরি ফ্রাইডেতে আসতো আমার বাসায়, আমাকে একটা দুইটা তিনটা এরকম প্রথমে একটা দুইটা ম্যাজিক দেখাতো, দেন ওটা আমাকে প্র্যাকটিস করতে দিত। আমি 1 উইক প্র্যাকটিস করতাম ওইটা, দেন নেক্সট ফ্রাইডেতে ওনাকে আবার দেখাতাম। তো প্রথমে মনে হয় যে আমাকে একটা ছক্কা থেকে মুরগি হয়ে যায়, যে ওই একটা ম্যাজিক আছে না, ওইটা শিখায়। তারপর হচ্ছে কোক ভ্যানিশ, তারপর কাগজ থেকে টাকা হয়ে যায়, এই টাইপের ম্যাজিক গুলো উনি আমাকে শেখাতো। দেন আমি চর্চা করতাম। বেসিক্যালি হচ্ছে আমার ম্যাজিকের হাতে খড়ি হচ্ছে কবির প্রধান আঙ্কেল। এরপরে ওনার কাছ থেকে আমার বেশি ম্যাজিক শেখা হয়নি, কিন্তু 2008 এ গিয়ে আমার পরিচয় হয় ম্যাজিশিয়ান শাহিন আঙ্কেলের সাথে। তো আমার ম্যাজিকের যে পুরোপুরি ব্যাপারটাই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, যার জন্য আল্লাহ তো আছেই। এরপরে হচ্ছে সবসময় আমার সাপোর্ট হয়েছিলেন হচ্ছে আমার বাবা, এরপর হচ্ছে শাহিন আঙ্কেল, ওনার কাছ থেকে আমার। তুমি একটু বলতে তৃষা যে শাহিন ভাইয়ের সাথে তোমার
কিভাবে সাক্ষাৎ হলো? আর তোমার সাথে আমি জানি তোমার বাবা শাহিন ভাইয়ের বন্ধু হয়ে গেছিলেন, আমার তো আগে হ্যাঁ পরে বন্ধু হয়েছিল। যত তো হয়ে গেছে। এটা এই সম্পর্কটা কিভাবে আস্তে আস্তে বেড়ে উঠলো, এটা যদি একটু। মানে শাহিন আঙ্কেলের সাথে কিভাবে আমাদের পরিচয় হয়েছে এটা? হ্যাঁ, শাহিন ভাইয়ের সাথে কিভাবে পরিচিত হলো এবং তোমাদের যে সম্পর্কটা এবং তোমার বাবার সাথে শাহিন ভাইয়ের বন্ধুত্ব এটা কিভাবে গভীর হলো এটা? আমার মনে আছে 2008 এ মেবি, আমার যতটুকু মনে হচ্ছে 2008 এ ঢাকাতে একটা ম্যাজিক ফেস্টিভ্যাল হয়, ওইটাতে আমি শো করেছিলাম, জাস্ট একটা ম্যাজিক করেছিলাম আমি ওইখানে। আচ্ছা, ওই এটার আগে তোমার কি এটার আগে তুমি কি এটা কি তোমার প্রথম স্টেজের শো ছিল? না না, প্রথম স্টেজের শো আমার এটা ছিল না। আমি কিন্তু 2007 এর 25 এপ্রিল কবির প্রধান যে আঙ্কেল, উনি আমার বাসায় এসে ম্যাজিক শেখানো স্টার্ট করে। কিন্তু আমার ফার্স্ট শো ছিল হচ্ছে 24 আগস্ট 2007। আমাদের নারায়ণগঞ্জে একটা পৌর পাঠাগার আছে, ওইখানে আমার বাবার একটা নাটক স্টার্ট হবে। বাবার নাটক স্টার্ট হওয়ার হাফ এন আওয়ার আগে আমি ওইখানে স্টেজে উঠি, আমার ম্যাজিক শো ছিল লাইফে ফার্স্ট টাইম। আমি এটা তো কি হাফ এন আওয়ার আগে কতক্ষণ? তুই একটু ডিটেল বলো, আমরা শুনি একটু। প্রথম হাফ এন আওয়ার মানে বাবার নাটকটা স্টার্ট হওয়ার আগে, ধরেন যদি বাবা 7:30-7টা বাজে নাটকটা স্টার্ট হয়, তো এর আগে আমাকে স্টেজ দেওয়া হয়েছিল ম্যাজিক শোর জন্য। নারায়ণগঞ্জের পৌর পাঠাগার নামে, পৌর পাঠাগার সবাই চিনে, ফেমাস। তো ওইখানে বাবার নাটক স্টার্ট হওয়ার আগে আমাকে স্টেজ দেওয়া হয়েছিল, ওইখানে আমি ম্যাজিক করছিলাম, আমার মনে আছে। আমি জাস্ট 4টা ম্যাজিক করেছিলাম, আমার 4টা ম্যাজিকের কথা এখনো মনে আছে। ওটা আমার ফার্স্ট লাইফের ফার্স্ট স্টেজ শো, তাও একা, এত এত মানুষ আর এত ক্রাউড, ও মাই গড। আমি একটু বলো কি কি ম্যাজিক। আমার মনে আছে কোক ভ্যানিশ, আর হচ্ছে ফেদার, দেন হচ্ছে কার্ডের একটা ম্যাজিক, আর ফ্লাওয়ারের একটা ম্যাজিক, আমার যতটুকু মনে হচ্ছে। বাট আমি শিওর আমি এই 4টা ম্যাজিকই করেছিলাম। ওটা ছিল আমার লাইফের ফার্স্ট স্টেজ শো। কোক ভ্যানিশ, কার্ড, ফেদার, ফ্লাওয়ার সবই তো প্রফেশনাল ম্যাজিক। তো তোমার শুরু তো বেশ খুবই ভালো হয়েছিল। এটার পরে তুমি যখন ঢাকায় প্রোগ্রাম করলা একটা ম্যাজিক, এত খুশি হয়েছিল, এত হাততালি দিচ্ছিল, আমি তো সেদিন অবাক। আমার কনফিডেন্স লেভেলটা তো ফার্স্ট ডেতেই বেড়ে গেল। ও মাই গড, মানুষ এত পছন্দ করলো আমার ম্যাজিক, আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। আর এটার সাথে একটা জিনিস বলি, তোমার এই ম্যাজিকের প্রতি আগ্রহটা কি থেকে আসলো? মানে তুমি যে তোর বাবাকে বললা ম্যাজিক শিখবা, তারপর উনি কবির প্রধান সাহেবকে যোগাযোগ করে উনি তোমার গুরু বানালেন ওনাকে, এই আগ্রহটা কিভাবে আসলো? অনেক কিছু ছিল, তোমার বাবা তো নাট্যশিল্পী ছিলেন এবং একজন থিয়েটারের প্রধান ছিলেন। তো এছাড়া ওখানে তো গান, নাচ, আবৃত্তি অনেক কিছু হয়। তো ম্যাজিকের দিকে কেন আসলো? হ্যাঁ, ম্যাজিকের ওসব ছেড়ে তুমি ম্যাজিকের দিকে কি? আমি শুনেছি তুমি 1 মাস গান শেখা ট্রাই করেছিলা। ও 1 মাসের রেজাল্ট আমরা দেখবো একটু পরে, তুমি কি গান গাও। কিন্তু তার আগে তুমি বলো বাবা যে তুমি ম্যাজিকের দিকে কেন আসলা? আমরা তো 6 বোন, আমি সবার ছোট, তো ফ্যামিলির সবার খুব আদরের। আমার বড় বোন, যে আমার বড় 2 বোন, ছোটবেলায় দেখেছিলাম ওরা দুইজন খুব গান শিখতো, গান শিখেছেন ওরা দুইজন, খুব ভালো গান গাইতে পারতো। এরপরে 2 বোন যে, ওরা দুইজন খুব ভালো আর্ট করতো, মানে আর্ট শিখতো ওরা দুইজন। তো আমার আমরা 6 বোন যে, বড় একদম 2 বোন দোলনাপু, লিজাপু, ওরা দুইজন গান করতেন খুব ভালো। ওরা বিটিভিতেও শো করেছেন, অনেক চ্যানেলেও শো করেছেন। পরে হচ্ছে ওর পরের যে 2 বোন বুবলাপু, শুভাপু, ওরা খুব আর্ট শিখেছিল, অনেক ভালো আর্ট করতে জানতেন। এরপর হচ্ছে আমার আরেক আপু, হ্যাপি আপু, দেন হচ্ছে আমি। তো আমার না ওই যে সবসময় দেখতাম বাবা গান আর ছবি আঁকা, হ্যাপি এদিকে কোন কোথায় যায় নাই? হ্যাপি বাবা কোনো দিকে যায় না এটা। হ্যালো, হ্যাঁ বলছি গান আর ছবি আঁকা, হ্যাপি এদিকে কোনটায় যায় নাই? না না, আমার মন কোনটাতেই যায় না, কারণ আমি তো দেখেছি ওদেরকে এগুলো করতে। আচ্ছা, তারপর তুমি এরপর হচ্ছে ছোটবেলা থেকে দেখতাম বাবা অভিনয় করতো। আমার বাবা তো বিজনেসম্যান ছিলেন, ব্যবসায়ী ছিলেন, নারায়ণগঞ্জে বাবার ব্যবসা ছিল। তো বাবা সন্ধ্যার পরে দেখতাম ও পৌর পাঠাগারে, ওইখানে গিয়ে রিহার্সেল করতেন। বাবার নাটক হতো, মঞ্চ নাটক হতো। 3 মাসের রিহার্সেল বা 2 মাসের রিহার্সেলের পর বাবার একটা নাটক হতো, সবাই ওইটা যেত দেখতে। তো আবার অনেক সময় না বাবা আমাকেও নিয়ে যেত, আমার মাকে নিয়ে যেত, আমাকে নিয়ে যেত, বা আমার বোনদেরকে অনেক বায়না করে বাবার সাথে আমরা যেতাম। তো
তো তখন না বাবাকে দেখতাম যে অভিনয় করতো, তখন আমারও মন চাইতো বাবাকে দেখে আমিও যদি অভিনয় করতে পারতাম তাহলে ভালো হতো। তো অভিনয় ওইটাও হলো না। কেন হলো না? এরপর হঠাৎ করে আমি বললাম না, এই কোনো কিছু আমাকে দিয়ে হবে না, তো কি হবে, এমন কিছু করবো যেটা অন্য কেউ করে না, আমার ফ্যামিলিতে অন্য কেউ করে না, এমন কিছু করব। তারপর চিন্তা করলাম যে ম্যাজিক করব। আমার বোনরাও করে না, আমার বাবাও করে না, তো আমি করব, ওদের থেকে একটু ডিফারেন্ট হতে হবে, যেহেতু আমি বাসার সবার ছোট, তো আমার বোনদের থেকে সবার থেকে আমাকে ডিফারেন্ট কিছু করতে হবে, কারণ আমি সবার আদরের বাসার। তার মানে এটা কি ধরে নিব আমরা যে গান গাইতে না পারলে, ছবি আঁকতে না পারলে, অ্যাক্টিং না পারলে ম্যাজিশিয়ান হয়ে যাব? না না, কিন্তু একটা ম্যাজিশিয়ানের কিন্তু সব গুণ থাকা জরুরি, তাই না? আমরা তাই তো শুনে আসছি বা দেখে আসতেছি যে একটা ম্যাজিশিয়ানের সব গুণই থাকা দরকার, কিন্তু একটা মানুষ তার সব গুণে গুণান্বিত হতে পারে না চাইলেও। তো দেখা যায় মোটামুটি করে ম্যাজিকটাকে আয়ত্ত করে ফেলেছিলাম। আর আমার মনে হয় এটা কি তোমাকে কোনোভাবে সাহায্য করেছে, যেহেতু তোমার বাবা যদি থিয়েটার করতেন, এই নাটকে ওনাদের আমি বলবো যে ওনারা যেভাবে রিহার্সেল করেন, আসলে আমরা ম্যাজিশিয়ান ওইভাবে রিহার্সেল করি না, আমরা আসলে অতটা পারফেকশন আনি না। কষ্ট। হ্যাঁ, তুমি কি মঞ্চ নাটকের ওখান থেকে তুমি ওই ব্যাপারগুলো কি পিক করেছিলা যে একটা ম্যাজিক আসলে উঠাতে হলে আমাকে এরকম করে এতটা ডেডিকেশন আমাকে থাকতে হবে, আমাকে এতটা প্র্যাকটিস করতে, তোমার কি এটা কি কোনোভাবে তোমার বাবার এগুলো কি তোমাকে প্রভাব ফেলেছে? বাবা হচ্ছে আমার প্রধান সাপোর্ট। আমি আমি যদি বলি যে আমি ম্যাজিশিয়ান, আজকে আমি যদি এটা বলি যে আমি ম্যাজিশিয়ান তৃষা, অবশ্যই এটা 100% ক্রেডিট আমার বাবাকে দিতে হবে আর আমার ফ্যামিলিকে দিতে হবে। না, ও শুধু ওটা আমি বলছি যে তোমার বাবা যে মঞ্চ নাটক করতেন, ওনাদের তো আসলে রিহার্সেল পারফেকশন এগুলা মানে ম্যাজিশিয়ানদের থেকে অনেক উঁচু লেভেল। আমি খুব সরি এটা বলার জন্য, মানে সত্যি কথা, মানে সব সময় না, অনেক ম্যাজিশিয়ান আছেন যাদের শোটা পুরো পারফেক্ট লেভেলে, কিন্তু যেহেতু সিঙ্গেল শো করেন আমাদের ওইভাবে রিহার্সেলটা হয় না অনেক সময়, কিন্তু মঞ্চটাকে কিন্তু অনেক দিন প্র্যাকটিস করে একটা শোই দাঁড় করান এবং শুধু একটা শোই করতে থাকেন। তো ওই যে ওই ওনারা যেরকম সময়ানুবর্তিতা তারপর ডেডিকেশন দিতেন একটা শোর জন্য, ওইটা থেকে কি তোমাকে কোনোভাবে ইন্সপায়ার করেছে এটা, যে তোমার এখনকার শোটা ওরকম কষ্ট করে একটা শো বানানোর, যেটাতে আমি জানি তোমাদের শো খুবই টাইম মতো করো, মানে টাইম ওয়েস্ট করো না শো এর মধ্যে, তো এগুলো কি তোমাকে কোনোভাবে প্রভাবিত করেছিল তোমার বাবা? হ্যাঁ করেছে। আমার উচ্চারণ আগের দিন শোর আগের মিনিমাম 1 উইক আগ থেকে, যদি শোটা তোমার কনফার্ম থাকে, এর আগ থেকে তুমি এভরিডে প্র্যাকটিস করবে, আয়নার সামনে দাঁড়িয়ে তোমার উচ্চারণ ঠিক করবে, তোমার দাঁড়ানো ঠিক করবে, তোমার ড্রেস আপ ঠিক করতে হবে, সবকিছুতেই অনেক বেশি হেল্পফুল ছিল। আমি আসলে আমার মনে হয় প্রত্যেক জাদুকরে যদি এরকম একজন থাকতো গুরু, মানে যে শুধু জাদু শিখাবে না, সে শিখাবে কিভাবে তুমি যেগুলো বললে কিভাবে দাঁড়াতে হয়, স্পষ্ট করে কথা বলা এবং ওই ডেডিকেশনটা, তাহলে আমার মনে হয় বাকিদেরও অনেক লাভ হতো। আমার ছোট ছোট অনেক ভুল ছিল, ওই ভুলগুলো না খুব তাড়াতাড়ি আমার বাবা ধরে ফেলতে পারতো, তাড়াতাড়ি ধরে ফেলতে পারতো আর খুব তাড়াতাড়ি আমাকে ওটা সংশোধন করে দিত। আমরা এই পরেরটায় যাই যে তুমি এটার পর তো তুমি ঢাকাতে এসে একটা শো করলা, তুমি কি ম্যাজিক করলো ওইটাতে আর শোতে পারফর্ম করলো? ওই যে ফেস্টিভ্যালে যে আমি ম্যাজিক শো করেছি ওটা, হ্যাঁ ফেস্টিভ্যাল, ওইটাতে আমি ফায়ার টু ফ্লাওয়ার একটা ম্যাজিক করেছিলাম। আগুন, বাহ। এরপর একটা ম্যাজিকই করেছি আমি সেদিন। এটার পরে তোমার, সরি আমি কিছু মানে কমেন্ট পেয়েছিলাম, ওটা একটু পরে আসি। তো এটার পরে বাবা তুমি শাহিন ভাইয়ের সাথে কিভাবে পরিচয় হলো তোমার? ওই ওই শোনাতেই উলফত কবির স্যার ছিল, জর্জ দা ক্রুজ স্যার ছিল, দেন শাহিন আঙ্কেল ছিল, সবাই ওখানে ছিল, বাংলাদেশের যত ভালো ভালো ম্যাজিশিয়ান ছিল সবাই ওই শোটাতে ছিল, ফেস্টিভ্যালটাতে। তোমার কি মনে আছে যে কোন জায়গায় করেছিল এটা, মানে কি নাট্যশালা বা পাবলিক লাইব্রেরি? ওইখানে আমার বাবার সাথে শাহিন আঙ্কেল, তারপর শাহিন আঙ্কেলের সাথে আরেকটা আঙ্কেল থাকতো ইমরান আঙ্কেল, ওনাদের সাথে পরিচয় হয়েছিল, মোটামুটি সবার সাথে পরিচয় হয়েছিল, কারণ মেয়ে ম্যাজিশিয়ান তো সেদিন, তো ফার্স্ট টাইম সেদিন সবার সাথে মিট হয়েছিল। ওইখান থেকেই শাহিন আঙ্কেলের কন্ট্যাক্ট নাম্বার নেয় বাবা, দেন ওনার অফিসে যাওয়া হয়, ওনার কাছ থেকে আমরা, মনে আছে ওনার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমরা এভরি উইকে যেতাম ওনার কাছে ম্যাজিক শিখতে বাবার সাথে।
এখান থেকে আচ্ছা আমরা যেহেতু শাহিন ভাই একটা বড় ফ্যাক্টর তোদের দুজনের লাইফে, আমরা আবার অনেকের কাছে যাই, তার আগে আমরা কিছু মেসেজ দেখি আবার। আহমেদ বিন লতিফ, ইয়াং আর বেশ ভালো ম্যাজিশিয়ান, ওদের দুজনকে খুব ভালো লাগছে আবার। মাহিয়াত, আসনাত মাশাল্লাহ বলেছে, জাহানা দিয়ানো মাশাল্লাহ বলেছে, নাজিয়া মুহাম্মদ তোমাদের হ্যালো বলেছে। আর তোমরা যদি হ্যালো বলবো না, আমি বল যাবো হ্যালো। তোমরা শুধু ইংলিশ হ্যালো না, বাংলা সালামও পাচ্ছ। আর আচ্ছা, এটা আমার ফ্রেন্ড অবশ্য। আর মাহিয়াত হাসনাত লিখছে ম্যাজিশিয়ান, মনির হাসান বাপ্পি লিখছে সুইট কাপল, থ্যাংক ইউ। একজন লিখছে রাবনে বানাদি জড়ি, আর একজন লিখেছে বস একটা স্মাইল দেন আমাদের জন্য। আচ্ছা আমিও একটা দিদি, তোমরা একটা স্মাইল দিয়ে দাও বাবা। আমি শিওর না এখানে কে বস। আবার তোমার হচ্ছে, যেহেতু তোমরা এই শোটার সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ, তোমরা দুজন বস। আর ডেফিনেটলি তোমাদের দুজনের মধ্যে তৃষা হচ্ছে বস, তো তৃষা একটা হাসি দিয়ে দাও বাবা। আচ্ছা এবার অনেক, তুমি তো বড় হইলা হচ্ছে মৌলভীবাজার, তাই না? হ্যাঁ, আমার বেরোটা হচ্ছে সিলেটের মৌলভীবাজার। আর আমি জানি সিলেটে আসলে ম্যাজিশিয়ান কম্পারেটিভলি কম। হ্যাঁ, আমি তো তোমার শুরুটা কিভাবে হলো? ওকে, সো আমি যখন ম্যাজিকটা স্টার্ট করি তখন আমি ক্লাস 6 এ পড়ি। আমি যখন ম্যাজিকটা শুরু করতাম বা ম্যাজিক শেখার আমার ইচ্ছা হতো, তখন কিন্তু আমাদের সিলেটে বা মৌলভীবাজারে কোনো ম্যাজিশিয়ান তখন ছিল না, আমি পেতাম না। সো আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন আমি আমার এক আঙ্কেলের কাছ থেকে একটা ম্যাজিক দেখি। সেটা হচ্ছে যে একটা দুইটা ম্যাচের কাঠি একসাথে করলে ম্যাচটা জাম্প করে। সো এই ম্যাজিকটা দেখার পর থেকে আমি মানে পুরোপুরি হিপনোটাইজ হয়ে যাই যে কিভাবে হলো এই ম্যাজিক। তো সেই থেকে মানে ম্যাজিক শেখার খুব আগ্রহ, কিভাবে ম্যাজিক শিখতে হবে এটাই আমার একদম মানে চিন্তা চেতনা একটাই ছিল, আমাকে ম্যাজিক শিখতে হবে। সো তখন থেকে অনেক তোমার আঙ্কেল কি ম্যাজিকটা শিখায় পরে? না, উনি আমাকে ম্যাজিকটা শিখায়নি। হ্যাঁ, উনি কিন্তু প্রপার ম্যাজিশিয়ান, বুঝছো বাবা, তাকে ম্যাজিক শিখাও, ম্যাজিশিয়ানদের কিন্তু শেখানোর নিয়ম নাই। না, এক্স্যাক্টলি, আমি ওনার পিছনে অনেকদিন ঘুরেছি যে আমাকে ম্যাজিকটা শিখান, আমি ম্যাজিকটা শিখবো, যে না এটা শিখানো যাবে না, এটা সেটা অনেক কিছু, তো আমি ম্যাজিকটা শিখতে পাইনি তখন। সো তখনই আমার চিন্তা হয় যে আমি ম্যাজিক শিখবো। আরেকটা ব্যাপার হচ্ছে ছোটবেলা থেকে আমার ওই যে রূপকথার গল্প খুব ভালো লাগতো। সো রূপকথার গল্পে সোনার কাঠি থাকে, রূপার কাঠি থাকে, এগুলাতে অনেক কিছু হয়ে যায়। সো এই ম্যাজিক্যাল ব্যাপারগুলো আমার মধ্যে খুব কাজ করতো। তো আমি বুঝি না, তুমি রূপকথার গল্পে সুন্দরী রাজকন্যা থাকে, তুমি রাজকন্যা বাদে লাঠির পিছনে কেন ছড়াছড়ি করো বাবা? এখানে মানে রাজকন্যা থাকে, রাজ্য থাকে, অর্ধেক রাজ্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমি তো তৃষার থেকে শুনেছি যে তৃষার মানে ম্যাজিকের ইকুইপমেন্টস এর মধ্যে যে আমরা এখান থেকে পড়তে পারি, তো উপবর্ণ লিখেছে অনেক ভাইয়া পৃথিবীর প্রথম ম্যাজিশিয়ান যে কিনা যৌতুক হিসেবে ম্যাজিক পাইছে। এখন যৌতুকটা কি তৃষা নাকি তৃষার ম্যাজিক ইকুইপমেন্ট, এটাও একটা কথা। তৃষার অনেক ম্যাজিক কালেকশন ছিল যেগুলো আমি পেয়ে গেছি। তো যাই হোক, তারপর আমরা ওইটা ব্যাক করি। হ্যাঁ, সো এই হচ্ছে মানে ম্যাজিকের ভালো লাগাটা তখন মানে এখান থেকে কাজ করতো। সো তখন ওরকম কোনো ম্যাজিক শেখার কোনো সোর্স ছিল না। তো একবার আমার পরিচয় হয় একজন ম্যাজিশিয়ান এম এ মুন্না, মুন্না ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। সো মুন্না ভাই ছিলেন নেত্রকোনাতে থাকতেন উনি। তো উনি কোনো একটা কারণে হয়তো মৌলভীবাজারে গিয়েছিলেন, তো ওনার সাথে আমার পরিচয় হয়। তো উনি তখন বেশ ভালোই ম্যাজিক, ওনার ম্যাজিকের খুব ভালো ইয়ে ছিল, উনি খুব ক্লোজ আপ ম্যাজিক ভালো করতেন। তারপর ওনার খুব ভালো ভালো ম্যাজিক ইনস্ট্রুমেন্ট ওনার কাছে ছিল। তো ওনার কাছ থেকে আমার হাতে ঘড়ি মানে ম্যাজিকের শুরুটা আমি ওনার কাছ থেকে করি। ম্যাজিকের কিছু বেসিক জিনিস আমার কাছে শিখি। এবং মুন্না ভাইয়ের কাছে সবচেয়ে ভালো জিনিস ছিল ওনার কাছে কিছু টিচিং সিডি ছিল। তখনকার সময় এই টিচিং সিডিগুলো খুবই রেয়ার ছিল। আমি তোমাকে একটুখানি থামবো, যদি বলতাম মুন্না ভাইয়ের তোমার কোথায় পরিচয় হয়েছিল। আমরা জানি যে মুন্না ভাই মানে উনি অনেক সময় অনেক কর্পোরেট শো এবং অন্য যে কোনো জায়গাতে অনেকগুলো শো করে বেড়ান। তুমি ঠিক কোনখানে তোমাদের মিট হয়েছিল এবং প্রথম যখন তুমি একজন, উনি তো বেশ বড় প্রফেশনাল ম্যাজিশিয়ান, আর তোমার আঙ্কেল যে কাঠি ম্যাজিকটি করতো উনি হয়তো একটা ম্যাজিককে জানতেন, আমি ঠিক শিওর না, কিন্তু প্রফেশনাল ছিলেন না। তুমি যখন একজন প্রফেশনাল ম্যাজিককে প্রথমবার দেখলাম তখন তোমার ওই শোটা দেখার অনুভূতি কি ছিল? আর কি কি ম্যাজিক করে দেখালেন?
বেসিক্যালি ওখানে মৌলভীবাজারে একটা ফেয়ার হয়েছিল, একটা মেলা হয়েছিল। তো ওই মেলাতে মুন্না ভাই গিয়েছিলেন ম্যাজিক দেখাতে। সো তো যেহেতু ম্যাজিক, আমি শুনতে পারলাম যে একজন ম্যাজিশিয়ান এসেছে, আমি ওখানে গেলাম, ওনার সাথে মিট করলাম, দেখা করলাম, তারপর ওনার সাথে অনেক গল্প হলো। উনি বুঝতে পারলেন যে আমি ম্যাজিক শিখতে আগ্রহী। তারপর উনি আমাকে কিছু অনেক হেল্প করলেন, ম্যাজিকের অনেক বেসিক জিনিস উনি আমাকে দিলেন, প্লাস কিছু টিচিং সিডি তখন খুব রেয়ার ছিল। তো আমি ওনার কাছ থেকে অনেক টিচিং সিডি, কারণ উনি তো থাকতেন ঢাকার মানে সিলেটের বাইরে থাকতেন। সো ওনার কাছ থেকে আমি কিছু সিডি কালেক্ট করতাম, ম্যাজিক টিচিং সিডি। তো ওখান থেকে আমি ম্যাজিকের বেসিকটা শেখা, এভাবেই মানে ম্যাজিকের বেসিকটা আমার এখান থেকেই শেখা। তারপর অনেক, আমি আরেকবার থামবো বাবা, তুমি বেসিকটা একটু বলতে পারি কি কি ধরনের তুমি ম্যাজিক শিখলা? তোমাকে আহ, একটু বড় করে বলা দরকার নাই, মানে সিক্রেটটাকে রেখে তুমি একটু আস্তে আস্তে বলো বাবা। হ্যাঁ, মানে ধরো কয়েন ম্যাজিক শিখলাম এরকম। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ওনার আমাকে মুন্না ভাই যে ফার্স্ট যে সিডিটা দিয়েছিলেন, এটা আমার এখনো মনে আছে। ওটা ছিল রাবার ব্যান্ডের একটা 10 রাবার ব্যান্ডের 10টা ম্যাজিকের একটা সিডি ছিল। তো ওখান থেকে রাবারের ম্যাজিক শিখেছিলাম। তারপর আরেকটা ম্যাজিক সিডি দিয়েছিলাম আমাকে, কয়েনের ম্যাজিক। সো এখানে শুধু কয়েন ট্রিক থাকতো। সো এখান থেকে আমি কয়েনের ম্যাজিক শিখতে পারলাম। তারপর একটা ছিল আমার এখনো মনে আছে, টনি হাসিনের একটা 25 ম্যাজিকের একটা সিডি দিয়েছিলেন আমাকে। ওখান থেকে কিছু কনজিউরিং ম্যাজিক, ছোটখাটো ম্যাজিক যেগুলা বাসায় তৈরি করে নিজেরাই ম্যাজিক দেখানো যায়, ওই টাইপের কিছু ম্যাজিক আমি ওখান থেকে শিখি। এবং এই ম্যাজিকগুলা বেসিক বললে ভুল হবে, এই ম্যাজিকগুলা আসলেই তখন আমার কাছে অনেক মূল্যবান ছিল। এবং এই ম্যাজিকগুলো আমি যখনই সবাইকে দেখাতাম, সবাই অবাক হয়ে যেত। আর যখন সবাই অবাক হয়ে যেত, তখন আমি আরো বেশি মানে আরো বেশি ম্যাজিক শেখার আগ্রহ তখন আমার হতো। এটাই হচ্ছে মেইন ব্যাপার। তো পরবর্তীতে এরকম আচ্ছা, আরেকবার থামাচ্ছ অনেক, তুমি কি ম্যাজিক গুলোতে কোথাও কি শো করলা? হ্যাঁ, তখন বেসিক্যালি তখন হয়তো কি ম্যাজিক শো করতে বাসায় দেখাতাম, আমার বন্ধুদেরকে দেখাতাম, আমার ভাই বোন এদেরকেই বেসিক ম্যাজিকগুলো দেখাতাম, স্কুলের ফ্রেন্ডদেরকে দেখাতাম। কখনো স্কুলের ফ্রেন্ডরা যখন স্কুলে গিয়ে বলতো যে অনেক অনেক ম্যাজিক জানে, তখন ওই স্যাররাও একটি ম্যাজিক দেখছিলেন, ওদের কাছ থেকেও একটি ম্যাজিক দেখাতাম। এইভাবেই জাস্ট একটু একটু করে তখন ম্যাজিক দেখাতাম। লাইক স্কুলের যে ফাংশন গুলো হতো, ওখানে টুকটাক ম্যাজিক দেখাতাম। এইভাবেই স্টার্টিংটা এরকমই হয়েছিল ম্যাজিক শো গুলো। আচ্ছা, আমরা একটু আসি স্কুলের শোতে ম্যাজিক দেখানোর তো অনেক বড় জিনিস। স্কুলে তো সবাই মানে বাচ্চা বয়স অনেক নার্ভাস থাকে, আর ম্যাজিকে কিন্তু ভুল ভ্রান্তি হলে এটা ঠিক ক্ষমাযোগ্য অপরাধ না, মানে বিশেষ করে বাচ্চাদের কাছে। তো তুমি ওই তুমি কি মনে আছে তুমি স্কুলের শোতে কি ম্যাজিক করেছিলা, কেমন করেছিলা, তোমার কেমন লেগেছিল? কারণ সবাই মানে যে কোনো আহ, অন্য আর্টিস্ট হয়, ম্যাজিশিয়ান অনেক কারণে নার্ভাস থাকে, কারণ ধরা খাইলে পুরো শোই শেষ। তো তোমার কি মনে আছে বাবা যে স্কুল শোটার কথা? হ্যাঁ, এখনো মনে আছে। আমি একটা জিনিস বলতে কি, আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে, যখন আমরা ম্যাজিক করি তখন আমরা আমরা যখন স্টেজে উঠে যাই, আমরা যতই নার্ভাস থাকি না কেন, যখন আমরা ম্যাজিক করা শুরু করে দিই, তখন আমরা সব ভুলে যাই। তখন আমাদের মধ্যে এই নার্ভাসটা থাকে না। এটা অনেক আগে থেকে, ছোটবেলা থেকেই। সো আমার ফার্স্ট শো মনে আছে, যখন আমি স্কুলের টিচাররা বললো যে তুমি ম্যাজিক দেখাবে আমাদের প্রোগ্রামে। সো ওখানে আমাদের ক্লাসরুমের সামনে একটা ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করা হলো। এখানে অনেকে অনেক কিছু করেছে, তো আমার পার্ট ছিল ম্যাজিক। সো তখন আমার মনে আছে, আমার ফার্স্ট ম্যাজিক ছিল আহ, আহ, একটা গ্লাসের মধ্যে কয়েন রেখে কয়েনটাকে ভ্যানিশ করা। এটা আমার ফার্স্ট ম্যাজিক ছিল। আরে, এখানে একটা কথা, এখানে অনেক লোকের মধ্যে তো এই ম্যাজিকটা দেখানো একটুখানি কঠিন। তোমার কি এটা বেশ ঝামেলা হয়েছিল যে, মানে যেহেতু ম্যাজিকের আমি সবাই জানি যে এটা কি কতজন লোক ছিল প্রায় ওখানে? এখানে অনেকজন, আমার এখানে প্রায় 50-এর মতো স্টুডেন্টরা ছিল, যারা আমার বয়সী, প্লাস আমার টিচাররা ছিলেন। প্রায় মোটমাট 70 থেকে 80 জন ছিল এখানে। তো অনেকজন লোক, তো ম্যাজিকের ভিজিবিলিটিতে কোনো সমস্যা ছিল যে না, অনেক সময় অনেক ম্যাজিক? না, আমার আচ্ছা, কোনো সমস্যা তারপর আছে আবার তোমার গল্পে ফিরে যাই, আমি খুবই দুঃখিত হ্যাঁ, যে কয়েন ভ্যানিশ করলে পরে। আমার ইস্যুতে কোনো সমস্যা হয়নি, কারণ আমি যেটা করি, ম্যাজিক শো এর আগে খুব ভালো করে প্রিপারেশন নেই, এবং এটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমি যখন ম্যাজিক শুরু করি, তখন আমার মাথার মধ্যে ওইটা নার্ভাসনেস বা কিছুই থাকে না। তখন আমি মনে করি আমি ম্যাজিশিয়ান, আমি যা দেখাবো তাই ম্যাজিক। সো আমার তখন আর ওইরকম কোনো ভুল ত্রুটি হয় না। সো এইভাবেই মানে আমার স্টার্টিংটা হয়। সো তখন আমার মনে ছিল যে অনেকেই স্কুলের মধ্যে বেশ ভালো একটা নাম ডাক হয়ে গেছিল আমার। সবাই আমাকে ম্যাজিশিয়ান বলে ডাকতো। টিচাররা তখন আমাকে বলতো, তুমি পড়াশোনা করে কি করবে, তুমি তো এমনিই ম্যাজিক করতে পারো। So, এরকম অনেক কিছুই তখন হতো। সে থেকেই মানে ম্যাজিক তো, যখন
ম্যাজিকটা হচ্ছে কি যখন কেউ দেখার পরে যখন আরো বেশি উৎসাহ দেয় তখন কিন্তু আরো বেশি উৎসাহ পাই ম্যাজিক করার জন্য। এভাবেই কিন্তু ম্যাজিকের প্রতি আস্তে আস্তে একটা ভালো লাগা, একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। তো একটা সময় আমি অবশ্যই বলতে চাই আমাদের নন্দিত জাদুকর এবং শিশু বন্ধু শাহিন শাহ আঙ্কেল। শাহিন শাহ আঙ্কেল কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মের ম্যাজিকের জন্য অনেক প্ল্যাটফর্ম তৈরি করেছেন। সো ওনার একটা প্রোগ্রাম তখন শুরু হয়েছিল মাই টিভিতে, ছু মন্তর ছু। ছু মন্তর ছু নামে একটা প্রোগ্রাম উনি শুধু বাচ্চাদের জন্য, মানে লাইক তখন তো বাচ্চা ছিলাম, ইয়ংদের জন্য একটা প্রোগ্রাম ছিল ছু মন্তর ছু। ওখানে আমাকে ইনভাইট করা হলো। সো এখানে পারফর্ম করতে হলে আমাকে আগের দিন এসে অডিশন দিতে হবে ওনার অফিসে। তুমি এই ছোটার খবর কোথায় পেলে? টিভিতে? না, টিভিতে না, ওইটা আই থিংক কোন রেফারেন্সে, আমার ঠিক খেয়াল নাই এখন, কোন রেফারেন্সের মাধ্যমে এই শোটা। ওই সময় কি মুন্না ভাই ছাড়া তোমার অন্য কোনো জাদুকরের সাথে পরিচয় ছিল? হ্যাঁ, তখন মুন্না ভাই পরে আরো কয়েকজন ম্যাজিশিয়ানের সাথে আমার পরিচয় হয়ে গেছিল, অনেকের সাথে পরিচয় হয়ে গেছিল। তারপর সিলেটে আসলে দিকে ম্যাজিশিয়ান বেশ কম আসলে। হ্যাঁ, সিলেটে কোনো ম্যাজিশিয়ান ছিল না। আমি যখন ম্যাজিক শুরু করি তখন কাউকে আমি পাইনি, বিশেষ করে মৌলভীবাজারে। সো অডিশন দিতে হতো। তো আমি আমার বাবাকে নিয়ে গেলাম ওনার অফিসে আগের দিন অডিশন দেওয়ার জন্য। তো অডিশন দেওয়ার সময় শাহিন আঙ্কেলের সামনে যখন শাহিন আঙ্কেলকে দেখলাম, সত্যি মানে মানে সবসময় ওনাকে টিভিতে দেখেছি। তো আজকে ওনার সামনে ম্যাজিক দেখাবো, এটা মানে আমার মানে আমি খুবই ভয় পাচ্ছিলাম। সো আমি আগে বলেছিলাম আমি যখন ম্যাজিক শুরু করি তখন আমি সব ভুলে যাই। সো যখন ম্যাজিক শুরু করলাম তখন দেখলাম ওই নার্ভাসটা আমার মধ্যে আর নাই। এবং আমার ম্যাজিক দেখার পর শাহিন আঙ্কেল খুব পছন্দ করলেন এবং বললেন যে তুমি আসলে অনেক ভালো ম্যাজিক করতে পারবে। সো তোমাকে অবশ্যই তুমি এই নেক্সট রেকর্ডিংটা তো তুমি থাকবেই, পাশাপাশি তোমাকে আমি আরো কিছু টিভি প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দিব, তুমি এখানে ম্যাজিক করবে, কারণ তোমার ম্যাজিক আমার ভালো লেগেছে। তো সেই থেকে শাহিন আঙ্কেলের হাত ধরে কিন্তু এই টিভি প্রোগ্রামগুলো বা এই প্ল্যাটফর্মে চলে আসা। আর একটা জিনিস বলতে চাই, তো আমার ম্যাজিকের বেসিক জিনিসগুলো আমি শিখেছিলাম। আরেকটা ব্যাপার, তুমি প্রথম টিভি শোটা কি ম্যাজিক দেখাইছিল? আমার অডিশন আর টিভি শো থেকে একই ম্যাজিক দেখিয়েছিল, কি ম্যাজিক ছিল মনে আছে? তো ওই ম্যাজিকটা ছিল আমার এখনো মনে আছে, ওটা ছিল পিপকার্ড। আমি অডিশন দেখেছিলাম পিপকার্ডের ম্যাজিকটা, এবং এটা আমার ফার্স্ট এখন প্রফেশনাল শোতে আছে। আমি একটু পর আপনাদের ভিডিওর একটা অংশ দেখবো, লোকজন একটা ম্যাজিক দেখতে চাচ্ছে, আসলে লাইভের মধ্যে অনেক সময় করাটা টাফ হয়ে যায়। আমরা অন্য খান থেকে তোমার ম্যাজিক এর ভিডিও নিয়ে এসে দেখা দিব। হ্যাঁ, আমরা এখানে কি থামি যে এখন এখানে শাহিন ভাইয়ে দুজনেই শাহিন ভাই এসে থামলো। এবার বলো তোমাদের, আমরা এই যে তোমাদের দিকে তো অনেক কোশ্চেন আছে বুঝছো, বিশেষ করে তপু মনোয়ার, সে তোমাদের প্রেম কাহিনী নিয়ে আমার অনেক ইন্টারেস্টেড বুঝছো। তারপর তোমাদের শাহিন ভাইয়ের এখানে দেখা কিভাবে হলো? ততক্ষণে কি অনেক তুমি ইউনিভার্সিটি পাস করেছো, মানে সরি কলেজ পাস করে ইউনিভার্সিটিতে ঢুকেছো? না না, তখন আমি কলেজে মাত্র তখন ওনার সাথে শাহিন আঙ্কেলের সাথে পরিচয়। সো উনার উনি বাচ্চাদেরকে নিয়ে সবসময় প্রোগ্রাম করতেন। সো ওই প্রোগ্রামগুলোর প্রত্যেকটাতে উনি আমাকে ডাকতেন। এবং সত্যি কথা বলতে যে আমার ম্যাজিকটা ছিল একটা, তখনকার আমার শাহিন আঙ্কেলের সাথে পরিচয় হওয়ার আগে আমার ম্যাজিকটা ছিল এরকম যে জাস্ট একটা মরা গাছের মতো, কোনো ফুল নেই ফল নেই এই টাইপের। সো যখন শাহিন আঙ্কেলের সাথে পরিচয় হয়, উনি আমাকে ম্যাজিকের প্রেজেন্টেশনটা, কিভাবে ম্যাজিক করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, ম্যাজিকের মিউজিকগুলো কিভাবে হবে, সব কিছু নিয়ে আমাকে শিখিয়ে দেন। সো লাইক একটা মরা গাছে যেভাবে পানি ঢেলে দেওয়ার পর আস্তে আস্তে ফুল হয়, ফল হয়। সো ওই ম্যাজিকে নতুন ভাবে আমাকে তৈরি করেছেন শাহিন আঙ্কেল। সো একদম নতুন ভাবে এখানে তৈরি হয়েছি। আমি তাহলে তৃষা, তোমার তো একটা না, তোমার 3টা মেন্টর। পাঠান সাহেব ছিলেন প্রথমে, আর খুবই ভালো, তোমার খুবই বড় একটা সৌভাগ্য যে তুই তোমার বাবাকে পেয়েছিলে, যে মঞ্চনাটক করতেন এবং অনেক সিরিয়াসলি করতেন। কারণ আসলে মঞ্চনাটক থেকে বিশেষ করে যে কোনো মঞ্চে যেসব আর্টিস্ট কাজ করে সবাই শেখার কিছু আছে। আর অনেক তুমি প্রথমে মুন্না ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, মুন্না ভাই তো আর ওইদিকে থাকেন না, একটু দূর থেকে যোগাযোগ হতো, এবং তারপর তোমার পরিচয় হলো শাহিন ভাইয়ের সাথে। এবং তোমরা এটাও বললা যে কিভাবে একজন মেন্টর, আমার নিজের লাইফে একজন মেন্টর আছেন এবং ওই সময় ছিলেন যে মাইনুল খান, যে আমাকে যেহেতু তার ছেলের বন্ধু হিসেবে, আমি তার ছেলের বন্ধু, এখন আঙ্কেলেরও বন্ধু। তো এখানে তোমার কি দুইজন মিলে বলবো আসলে মেন্টরের, আমি জানি আমার লাইফে আঙ্কেলের প্রভাব অনেকখানি, আমি এখনো ওই প্রভাব থেকে মানে আমি খুবই কৃতজ্ঞ
এবং আমাকে কিভাবে একটা শো স্ট্রাকচার করতে হয় সবকিছু আমি আঙ্কেলকে দেখেই শিখেছি। তো তোমাদের লাইফে এই এই মেন্টরের যে প্রভাব, এটা যদি দুজন মিলে বলতা যে কিভাবে কি কি প্রভাব ফেলেছে এখনকার যে শো, এটাতে তুমি কি কি প্রভাবটা তুমি খেয়াল করো? সো এটা হচ্ছে কি, আমি আগে বলেছিলাম যে শাহিন সাহেবের কাছ থেকে মানে শেখার মতো অনেক কিছু আছে। আমি যেটা মানে বেসিক জিনিস শিখেছিলাম এটা হচ্ছে একটা ম্যাজিক কিভাবে প্রেজেন্টেশন করতে হয়। সো প্রত্যেকটা ম্যাজিকের সাথে কিভাবে স্টোরি এড করতে হয়, একটা ম্যাজিকের সাথে কিভাবে স্টোরি, কোন স্টোরিটা বললে বাচ্চারা পছন্দ করবে, কোন স্টোরিটা বললে বড়রা পছন্দ করবে, কোন পরিবেশে কোন ম্যাজিক করা উচিত, ম্যাজিকের স্টেজ কিরকম হওয়া উচিত, মিউজিকগুলো কিভাবে সিলেক্ট করতে হয়। তারপর খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এটা হচ্ছে ম্যাজিকের ড্রেস আপ, একটা ম্যাজিশিয়ানের ভালো ড্রেস আপ কিভাবে হতে হয়। সো এই বেসিক জিনিসগুলা আমরা শাহিন সাহেবের কাছ থেকে শিখেছিলাম, এবং উনি মানে রিয়েলি আমাদেরকে স্টেজ পারফরমেন্সের বেসিক এই জিনিসগুলা এটা খুবই কত যে ইম্পর্টেন্ট সেটা আমরা এখন ফিল করি। আমরা যখন স্টেজে পারফর্ম করি তখন মনে হয় যে হ্যাঁ স্টেজে উঠলে কিন্তু এরকম হবে এরকম হবে, এটা মনে হবে। সো কোথায় মাইক রাখবা, কোথায় মাইক্রোফোন ক্লিপ লাগাবা, এগুলা আমাদেরকে শিখাতেন। সো আমরা এখন এটা ফিল করি এটা কতটা ইম্পর্টেন্ট। সেম জিনিসটাও কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছে। আঙ্কেল আমাকে অনেক কিছু শিখিয়েছে। শাহিন আঙ্কেল আমার ওর থেকে বেশি আমাকে সময় দিয়েছে, কারণ আমার মনে আছে আমি এভরি উইকে 2 বার 3 বার করে বাবার সাথে ওনার অফিসে যেতাম। নারায়ণগঞ্জ থেকে ঢাকা যেতাম। বাবার টাইমের কোনো দাম নেই মনে হয়, তাই না বাবা? উনি আমাকে অনেক টাইম দিয়েছে, আমার উপর অনেক পরিশ্রম করেছে। না শুধু শাহিন ভাই না, তোমার বাবার কথা বলছি, নারায়ণগঞ্জ থেকে টেনে নিয়ে ঢাকা নিয়ে আসা সপ্তাহে 3 বার। হ্যাঁ, এটা অনেক অনেক কঠিন একটা ব্যাপার। এটা আসলে একটা তারপর তৃষা বলো, তারপরে আমি সরি তোকে মাঝে ডিস্টার্ব করার জন্য, তুমি বলছো যে নিয়ে আসি তো 3 বার। আমি তো ওনার অফিসে যেতাম বাবার সাথে, তো উনি আমাকে ম্যাজিক শেখাতেন, অনেক কিছু শেখাতেন। আমার যে এখনকার ক্যারিয়ারের পুরোটাই আমি ক্রেডিট দিতে চাই ওনাকে, কারণ উনি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। সেম আমরা দুইজন অনেক লাকি যে আমাদের দুইজনেরই একজন টিচার, সেম টিচার। এটা কি শাহিন সাইকেল কিন্তু ওনার পার্সোনাল শো গুলাতে আমাদেরকে মাঝে মাঝে ইনভাইট করতেন, তোমরা আসলে দেখে যাও। সো এটা আমাদের জন্য আমার এখনো একটা মনে আছে অনেক। আমি আর বাবা আঙ্কেলের সাথে গিয়েছিলাম রাঙামাটি খাগড়াছড়িতে গেছিলাম আঙ্কেলের একক শো দেখার জন্য। আমি ওনার অনেক একক শো দেখেছি, অনেক। ইভেন এই মানে এগুলো থেকে যে শেখার অনেক কিছু আছে, মানে এটা না দেখলে যতই বলুক একজনের মানে গুরুর প্রফেশনাল শো দেখলে যেটা শেখা যায়, এটা আসলে খাতা কলমে বা শুনেও অত শেখা যায় না। কারণ আমি নিজে মাইনুল খানের অনেক শোতে আঙ্কেল আমাকে নিয়ে যেতেন, আর আমার ওইটার সৌভাগ্য ছিল। তো আমরা এবার একটু ম্যাজিক থেকে টার্ন নেই, বুঝছো? তবু মনোয়ারের তো আর তস হয়েছে না, বুঝছো? আমি শহরে তারপর আমরা এটা একটা কথা বলতেই হবে, ম্যাজিকের পিছনে কিন্তু আমরা অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করেছি ম্যাজিক শিখতে। আচ্ছা, অনেক কষ্ট করেছি, ওই কষ্টে একটা আনন্দ করি, অনেক কি নার্ভাস নাকি আবার? তারপর তোমাদের দেখা কিভাবে হইলো আবার? প্রথম দেখা তোমার কি মনে আছে? আমার মনে আছে আমি ওকে প্রথম দেখেছিলাম মাই টিভিতে, তাও মাই টিভিতে টিভি স্টার একবারে। এখানে একটা স্টোরি আছে, ছোট একটা স্টোরি আছে। মাই টিভিতে কিন্তু ওর সাথে আমার দেখা হয়নি, আমি কিন্তু ওকে চিনিও না, ও আমাকে চিনি না, আমি ওকে চিনি না। তো মাই টিভি শোটা যদি অন ইয়ার হয় টিভিতে, তখন আমি টিভিতে ওর ম্যাজিক দেখেছি। আমি একটু খুলে বলি ব্যাপারটা। আমি তো আগে বলেছিলাম যে মাই টিভির প্রোগ্রামের জন্য আমাকে অডিশন দিয়ে তারপরে মানে রেকর্ডিংটা করতে হয়েছিল। তো আমাকে কিন্তু কোনো অডিশন দিতে হয়নি, যেহেতু আমি শাহিন আঙ্কেলের স্টুডেন্ট, সো আমাকে কোনো অডিশন দিতে হয়নি। সো এই মানে এই ছুমন্ত যদি শুটিংটা হবে, লাইক শুটিং এর সময় আমি যেহেতু সিলেট থেকে আসছিলাম, সো আমাকে প্রথমেই আমি ম্যাজিকের শুটটা করে আমি চলে যাব। তারপরে আস্তে আস্তে অন্যান্য ম্যাজিশিয়ানরা শো করবে, ওদের শুট হবে। যেহেতু আমি ওনার স্টুডেন্ট, আমাকে একটু মিডলেই দিয়েছিল ম্যাজিক করতে। তো ওর ছিল লাস্টের দিকে, তো আমি প্রথমেই আমার শুটিংটা শেষ করে আমি চলে গেলাম সিলেটে। আর তারপর ওরা শুটিং করলো। তো ঈদের সময় যখন এই প্রোগ্রামটা টিভিতে অন এয়ার হলো, তখন দেখলাম যে আমি প্রথম ম্যাজিক করছি, তারপর ওকে দেখলাম মাঝখানে ম্যাজিক করতে, আর ও আমাকে তখন দেখলো আমি একটা রিশিয়াল তখন এখানে ম্যাজিক করতে। তারপর একটু ফ্লাওয়ার করছে। এক্স্যাক্টলি। তো পেপার থেকে ফ্লাওয়ার কি করেছিল অনেক? জি হ্যাঁ, পেপার থেকে ফ্লাওয়ারটা তুমি করেছিলে, তাই তো? আর তৃষা তুমি কি করেছিলে?
আমি ডুবিনেশন গ্লাসে একটা ম্যাজিক আছে ওটা করেছিলাম। কি দুধ কমে যাচ্ছিল? এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, এবার বলো দেখে কেমন লাগলো অনেককে তোমার এরকম একটা হ্যান্ডসাম পিচ্ছি। আমি তখন জানতাম না। এই তুমি না বাবা তিশাকে জিজ্ঞেস করছি, ওকে উত্তর দিতে দাও অনেককে কেমন লাগলো। তখন কোনো কিছুই মনে হয়নি, বাট মনে হচ্ছিল যে ছেলেটা ভালোই ম্যাজিক করে। আর শুধু ম্যাজিক দেখতে আর কিছু দেখো নাই? ও যে এত সুন্দর দেখতে, এসব দিকে নজর যায় নাই? না না না, আমার ম্যাজিকের দিকে নজর গিয়েছিল অনেক ভালোভাবে। আর আমি যে ওকে ছেলেটা অনেক ভালো তারপরে ম্যাজিক করে। ম্যাজিক ওর চেহারা থেকে ভালো ছিল। এরপরে অনেক তুমি বলো বাবা, তোমারটা ম্যাজিকের দিকে নজর যায় নাই, এটা বলো না। ম্যাজিক দেখে আমি মনে করলাম যে ফার্স্ট টাইম আমি দেখলাম একটা মেয়ে ম্যাজিক করছে, ওর সাথে নিশ্চয়ই ওর সাথে একটা পরিচয় হওয়া দরকার। মানে এটা কি আরেকবার ম্যাজিক করছে বলে পরিচয় হওয়া দরকার, নাকি তুমি একটা ম্যাজিক হাত বানাতে চাও? যেহেতু আমরা আমাদের দুজনের নেশাটাই হচ্ছে ম্যাজিক, আমরা ম্যাজিককে ভীষণ ভীষণ পছন্দ করি, এবং সো ও ম্যাজিক করতে পারে, আমিও ম্যাজিক করতে পারি, সো খুব ভালো বন্ধু হতে পারি আমরা। মানে তুমি ওকে একবার টিভিতে দেখে বুঝলা যে ওর নেশা ম্যাজিক, আর তারপরে তুমি ঠিক করলা না আমাকে তো এই ম্যাজিক নেশার মেয়েটার সাথে বন্ধুত্ব করতেই হবে, এরকম এর বাবা? পিছনে ছোট্ট একটা মজার কাহিনী আছে। এর পিছনে ছোট্ট একটা মজার কাহিনী হচ্ছে কি, 2008 এ তো দেখা হলো, ওই টিভিতে দেখলাম ওর শো। আর হচ্ছে 2009, তখন 2009 এ ও কিভাবে জানি আমার বাবার ফোন নাম্বারটা কালেক্ট করে। আমার তো তখন ফোন ছিল না 2007 2008 এ। একটু বাবা অনেক তুমি বলো বাবা, কিভাবে জোগাড় করলো বাবার টেলিফোন? সে শাহিন ভাইয়ের, ইমরান ভাই, শাহিন ভাই, মুন্না ভাই, কিভাবে? আসলে হয়েছে কি, ওই প্রোগ্রামটা অন এয়ার পর থেকে প্রোগ্রামটা বেশ অনেক মানে এই প্রোগ্রামটা অনেক ভালো একটা রেসপন্স ছিল এই প্রোগ্রামের। তো ওই প্রোগ্রামটা হওয়ার পরে অনেক ম্যাজিশিয়ানের সাথে আমার পরিচয় হতো, অনেক ম্যাজিশিয়ানের সাথে আমার দেখা হতো, পরিচয় হতো। তো কোনো একটা ফেস্টিভ্যালে ঢাকাতে আমি আসছিলাম, তখন কোন ম্যাজিশিয়ানের কাছে হয়তো আমি ওর বাবার নাম্বারটা পেয়েছিলাম। মানে কি লোকজনকে ছুড়াই ছিটাই দেয়? আমি নিয়েছিলাম। বলো তুমি নিয়েছো কিভাবে নিয়েছিলা? যে ওই যে সুন্দরী ম্যাজিশিয়ানটা মাই টিভির ওর বাবার ফোন নাম্বারটা আছে কারোর কাছে? না আমি বলেছিলাম যে ওকে তখন সবাই জাদুকন্যা ডাকতো, জাদুকন্যা কিভাবে পাবা, ওর সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যাবে। তখন আই থিঙ্ক কোনো না কোনো ভাবে নাম্বারটা পেয়েছিলাম, ওর বাবার নাম্বারটা। তারপরে আমি প্রতিনিয়ত এখানে মেসেজ দিতাম, ঈদ মোবারক, তারপর গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, এখন নিচে লিখে দিতাম ম্যাজিশিয়ান উনি। সো একটা সময় ওর বাবাকে মেসেজ দিতা? হ্যাঁ মেসেজ দিতাম। ও কিন্তু জানতো না এটা আমার বাবার ফোন নাম্বার। ও তুমি জানতো না? তাও যে ভালো, তুমি তোর বাবাকে সুন্দরী, তোমার সারাটা মিস্টার সুন্দর এসব বলো না, বুঝছো? ভাগ্যিস উল্টাপাল্টা কোনো টেক্সট করে নাই। ডিস্ট্রিক্টটা ভালো হয়েছিল যে তোর বাবা এটা শুনতো যে তোমাকে বলছো ডিস্ট্রিক্টটা ভালো। এই টেক্সট এই সারাদিন গুড নাইটও দিত, তো সারাদিন দিত? তারপরে সারাদিন না, মানে মাঝেই দিতাম। সো একদিন হয়তো ওর বাবা দেখলেন যে ওর বাবাকে ওকে ডেকে দেখলেন যে দেখো ম্যাজিশিয়ান অনেক তোমাকে তাই মেসেজ দেয়, তুমি ওর সাথে কন্ট্যাক্ট করো। সো তারপরে ও আমার সাথে কন্ট্যাক্ট করলো, তারপর থেকে তো আমরা খুব ভালো ফ্রেন্ড হয়ে গেলাম, মানে আমরা এত ভালো ফ্রেন্ড হয়ে গেলাম। এত তাড়াহুড়া কিসে বাবা? কই পালাচ্ছ? কেউ তোমায় তাড়া দিচ্ছে না, এটা তো আমরা তো ফ্রি করি, বুঝছো? ফেসবুক স্ট্রিমে এটা ফ্রি কাজ করি, আমরা আস্তে আস্তে যাই। তারপর ওর বাবা তো আজব মানুষ, যে কই অনেককে দেখে ব্লক করে দিবে, আর যেন মেসেজ না আসে মেখে আরো লাইন দেখা দিচ্ছে, দেখো এই সুন্দর ছেলেটা এবিতে পড়ে, অনেক ছেলেটা ভালো, আমি খুবই নিয়েছি। আমার বাবার সাথে আমার বন্ডিংটা না খুব ভালো ছিল, খুব ফ্রেন্ডলি। আমরা 6 বোন, আমার বাবা মা, আমরা 8 জন না, আমাদের বন্ডিংটা খুব ফ্রেন্ডলি। আমরা কখনোই আমার বাবা মার কাছ থেকে কখনো কোনো কিছু লুকাতাম না। তো ও টেক্সট গুলো করতো না, লাস্ট কিন্তু লিখে দিত ম্যাজিশিয়ান অনিক। তো একটা সময় বাবা আমাকে বললো যে ম্যাজিশিয়ান অনিক নামে ওই যে ওই ছেলেটা ম্যাজিক করছিল যে তোমাকে টেক্সট করে। তা আমি আবার কি করলাম, আমি কিন্তু কিছুই বলি নাই সেদিন। আমি চুপি চুপি করে বাবার মোবাইল থেকে ওর নাম্বারটা কালেক্ট করলাম। তাই? মানে তুমি আগে থেকে তোমারও একটা ইচ্ছা ছিল যে ওই ছেলেটা, ওর নিশ্চয়ই ম্যাজিক একটা বড় নেশা, আমার তো ম্যাজিক বড় নেশা, আমাদের বন্ধুত্ব হওয়া উচিত। আমাকে তোকে স্টপ করাইতে হবে যে বাবা, ও স্টপ করানোর জন্য ফোন নাম্বার নিতে চুপি চুপি? আচ্ছা হ্যাঁ, বন্ধ করতে কি এটা স্টপ করাটা মানে, এবং তুমি
নিজের ফোন নাম্বার থেকে মেসেজটা দিও, তোমার বোন বা মা না। আমার নতুন মোবাইল, তখন তো আমার নতুন মোবাইল, তোকে তো বুঝাইতে হবে যে ওইটা আমার নাম্বার না, আমার আরেকটা নাম্বার আছে, তুমি ওইটা দাও। আচ্ছা, তারপরে তারপর থেকে ওর সাথে কন্টাক্ট হতো। তারপর কি তুমি কি মেসেজ করলা প্রথমে, নাকি একবারে ডিরেক্ট ফোন? হ্যালো, আমিও ম্যাজিক নেশার আমি মানুষ। ডিরেক্ট ফোন দিয়েছি, ডিরেক্ট ফোন দিয়েছি। ও, তৃষাই ডিরেক্ট ফোন দিয়ে দিছো, বাহ। ফোন দিয়েছিল, ফোন দিয়ে বললো যে আমি হচ্ছি তৃষা, তো আপনি মনে হয় আমার বাবার নাম্বারে ফোন মেসেজ দেন, এটা আমার নাম্বার। ওইটা আমার নাম্বার, এটা বাবার নাম্বার, আর এটা আমার নাম্বার। কাগজ থেকে কি ফুল বানাইলা অনেক, মেয়েদেরকে পুরো ফুল করে দিলা। সো তারপরে না, ওখান থেকেই কিন্তু আমরা খুব ভালো বন্ধু। 2009 থেকে আমরা অনেক ভালো ফ্রেন্ড। ফ্রেন্ড, হ্যাঁ, ফ্রেন্ড 2012 পর্যন্ত আমরা খুব ভালো ফ্রেন্ড। তারপরে 2012 এ মেবি মার্চে ও আমাকে প্রপোজ করে। আচ্ছা, তাহলে আমরা এখন এই তোপুরে এক প্রশ্নের উত্তর পেয়েছি, অনেক প্রপোজ করেছে। তারপর প্রপোজের সময় কি অনেক তুমি একটু নার্ভাস ছিলা, নাকি তুমি জানতে এটা তো শিওর শট, তা একবার বলতে হয় বলেই দেই? হ্যাঁ, ওরকমই ছিল। মেয়ে নিজে থেকেই ফোন দিয়েছে, আর ভয়ের কি আছে? হ্যাঁ, সেটাই, মানে ভয়ের কি আছে। আর তুমি বেসিক্যালি কি কোনো আয়োজন করেছিলা এই প্রপোজে? হাঁটু গেড়ে ফুলে কাগজ থেকে ফুল বানিয়েছিলা? না, ওরকম কোনো আয়োজন ছিল না, বাট আমাদের একটাই প্ল্যানই ছিল যে আমরা যদি দুজন একসাথে হয়ে যাই, তাহলে আমরা দুজন ম্যাজিক করতে পারবো একসাথে। সো ওরা আর কিছু না, ম্যাজিক করবা। মানে তুমি কি সবসময় এই প্ল্যানই করছো নাকি? আল্লাহ, না, এটা মানে এটাই তোমার প্ল্যান ছিল? হ্যাঁ, এটা প্ল্যান ছিল, এটা বলা যায়। মানে মানে আমার তো হচ্ছে তোমার টিশার ম্যাজিক ইকুইপমেন্টের প্রতি বেশি লোভ ছিল টিশার থেকে। ঠিক কথাই বলছে তো, তুমি যৌতুকের তাই মনে হচ্ছে। আচ্ছা, মানে আচ্ছা, আর বলে দিলে সমস্যা কি? তোমার মেয়েটাকে অনেক পছন্দ করতা নাকি ভালোবাসতা? পছন্দ ছিল দেখেই তো বলা হয়েছে। হ্যাঁ, এবং ওকে ছাড়া তুমি চিন্তা করতে পারছিলে না কিছু। তারপর তুমি কি, আচ্ছা হ্যাঁ, তারপর প্রপোজ করা তিশা কি সাথে সাথেই একবারে তাকে ওকে ঘুরাইলা দুদিন? ও তো আমাকে 2012 এর আগে থেকেই প্রায় 2 বছর যাবত বলছে যে এরকম আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে পছন্দ 2 বছর যাবত ডিরেক্টলি ইনডাইরেক্টলি ও তো আমাকে বুঝাচ্ছে, বাট আমি তো ভাবতাম আমার ফ্রেন্ডকে ফ্রেন্ড তো ফ্রেন্ডই না, আমি তো ফ্রেন্ড ভাবতাম। তো 2000 তাও ভালো ভাই ভাবো, তাও আবার ম্যাজিশিয়ান ফ্রেন্ড। 2012 এ যখন ও আমাকে এর আগে থেকে বলতো আমাকে পছন্দ করে, কিন্তু 2012 এ আমি হ্যাঁ বলি, মার্চের 11 তারিখে আমার মনে আছে। মার্চে 11 ভাই, এটার জন্য তোমার নকল খুঁজতে হয় নাই। প্রথম ম্যাজিক শো কবে করেছে এটার জন্য নকল দেখতে হয়, বুঝছো? কিন্তু কবে তুমি প্রপোজটা স্বীকার করে নিলা এটার জন্য শিওর। আচ্ছা, এটার পরে এটা কত সাল জানি বললো? অনেক কত সালে ছিল প্রপোজালটা? নকল দেখতে হবে। প্রপোজ কত সালে করেছিল? অনেক 2012। আচ্ছা, এরপর তোমরা প্রায় 4-5 বছর প্রেম করো। তুমি কি তোমার বাবাকে বলে দাও প্রেমের কথা? না, তোমরা না একই এত শক্তিশালী বন্ড 8 জনের, কারো থেকে কেউ কিছু লুকায় না, ওই বন্ড হয়ে গেল তখন? না না না, বাবা জানতো যে আমরা খুব ক্লোজ ফ্রেন্ড, ও আমার ফ্রেন্ড, আমি ওর ফ্রেন্ড, বাট এরকম পছন্দ করি যে এটা তো আর প্রেম করলে কি প্রথম কেউ কার বাবা মাকে কে বলে যে আমি প্রেম করতেছি? তবে এটা একটা জিনিস ছিল, ওর বাবা কিন্তু আমাকে খুব বেশি পছন্দ করতেন। হ্যাঁ, এবং ওরা একজন আপু ছিলেন, শুভ আপু, উনিও আমাকে খুব বেশি পছন্দ করতেন। সো এই জন্য আমাদের খুব ইজি হয়েছে, লাস্ট পর্যায়ে আমাদের ফ্যামিলিগতভাবেই সবকিছু ঠিকঠাক হয়। সো এই জন্য আমাদের জন্য খুব ইজি হয়েছে সবকিছু ঠিকঠাক করার। এত ভালো আর কিউট একটা ছেলে, আমার বাবা খুব হ্যান্ডসাম ছেলে, কেন পছন্দ করবে না? আমার বাবার খুব পছন্দের ছেলে ছিল, আমার বাবা খুব পছন্দ করত। এবার আমরা একটু প্রেম কাহিনী থেকে ম্যাজিক কাহিনীতে যাই। এটার পর তোমরা যখন দুজন শাহিন ভাইয়ের সাথে পরিচয় হলো, এরপর অনেক তো তুমি তো কলেজ পাস করে এখানে সিআরবিতে ভর্তি হলো। তোমার ওই সময় ম্যাজিকে কি ডিফারেন্সটা আসলো? কারণ এতদিন তো তুমি ম্যাজিশিয়ানের ম্যাজিক থেকে দূরে ছিল, মৌলভীবাজার থেকে জিনিসপত্র কেনা অনেক টাফ, বা বানানো। ওই তোমার কি চেঞ্জ আসলো ওই সময়? ওকে,
তো আমি 2009-এ ঢাকাতে চলে আসি। আমি এআইইউবি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নেই বিবিএতে। সো তখন শাহিন সাইকেলের সাথে খুব কাছাকাছি এবং রেগুলার যোগাযোগ করার সুযোগ হয় আমার তখন খুব বেশি, যেহেতু আমি ঢাকায় থাকি তখন। আর আমাদের এআইইউবিতে একটা ক্লাব ছিল, অ্যাপাক। এটা হচ্ছে এআইবি পারফর্মিং আর্ট ক্লাব। এটা একটা অর্গানাইজেশন ছিল। তো ওখানের মেম্বার হতে হলে অডিশন দিতে হয়। সো আমি ওখানে অডিশন হয়ে ওখানে একজন মেম্বার হলাম। মেম্বার হওয়ার পর ওই অর্গানাইজেশনটা খুবই, আমাদের ভার্সিটি খুবই স্ট্রং একটা অর্গানাইজেশন ছিল, যেখান থেকে অনেক ভালো ভালো পারফর্মাররা অনেক ভালো জায়গায় গিয়েছে ওই অর্গানাইজেশন থেকে। সো আমি ওখানে যখন জয়েন করার পর আমার জন্য ম্যাজিকটা আরেকটু ইজি হয়ে গেল। ওখানে প্রত্যেকটা মাসেই একটা করে আমাদের ভার্সিটির অডিটোরিয়ামে প্রোগ্রাম হতো। ওই প্রোগ্রামে অনেক 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 হাই প্রোফাইল মানুষজন আসতেন, যাদের সাথে আমার খুব ভালো পরিচয় হতো। কিছু মিডিয়ার লোকের সাথে পরিচয় হলো। তারপর আমার অনেক ফ্যাকাল্টি ছিলেন যারা অনেক অনেক ভালো ভালো জায়গায় কাজ করতেন। তো সবার সাথেই আমার তখন খুব ভালো একটা পরিচয় হলো, এবং প্রত্যেকটা মানে আমার ভার্সিটির প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে ম্যাজিক করতে হতো। সেটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়, অনেক ভালো ভালো কিছু টিভি চ্যানেলের সাথে পরিচয় হয়, কিছু কিছু অনেক মানুষের সাথে পরিচয় হয় যে মানুষগুলো আমার পরবর্তীতে আমার জন্য খুব ইজি হয় আমার জন্য কাজ করা। লাইক তখন প্রতিনিয়ত আমি বার্থডে ম্যাজিক পাওয়া শুরু করি, আমার টিচারদের রেফারেন্স বা আমার ফ্যাকাল্টিদের রেফারেন্স আমি তখন অনেক বার্থডে শোগুলা পাই। তো সেই থেকে বার্থডে শোগুলা তখন শুরু করা স্টার্ট হয়। সো তখন থেকে আমরা প্রতিনিয়ত বার্থডে শোগুলা মানে করতাম। তখন আমি একা ম্যাজিক করতাম। তখন বার্থডে অনেক একটা জায়গাতে তৈরি করি। এবং যেহেতু তোমার বার্থডে ম্যাজিকটাকে এখন ইম্পর্টেন্ট ধরো, তো আমি অবশ্য ঘটনাটা জানি। তুমি যদি বলতা যে এই প্যাক থেকে তুমি প্রথম শোটা কিভাবে পেলা, যেটা প্রফেশনাল শো, মানে যেটা ইউ গেট পেইড করে, তো তোমার ওই শোটার এক্সপেরিয়েন্সটা কতক্ষণ শো ছিল, কি ম্যাজিক করলা, তোমার নার্ভাস নাকি, আর তুমি শো স্ট্রাকচার কিভাবে বানালা, এই শো স্ট্রাকচারটা বানাতে তোমাকে কি কোনোভাবে ওই প্রথমে অন্য ম্যাজিশিয়ানদের শো দেখা বা শাইন ভাইয়ের কি প্রভাবিত করেছিল নাকি? ওকে ওকে সো খুবই ওকে, বেসিক্যালি যেটা হয়েছিল, আমি বার্থডে শো যখন চিন্তা করলাম আমি বার্থডে নিয়ে কাজ করব, তখন বার্থডের জন্য আমি একটা 30 মিনিটের মানে 30 মিনিটের একটা টোটাল অ্যাক্ট তৈরি করি। সো ওই অ্যাক্ট তৈরি করার সময় আমি অনেকের ম্যাজিক দেখি, বাইরের দেশের ম্যাজিশিয়ানদের ম্যাজিক দেখা শুরু করলাম। তারপর শাহিন সাইকেলের কাছ থেকে পরামর্শ নিলাম, এবং যারা বার্থডে ম্যাজিক নিয়ে খুবই অভিজ্ঞ, উলফত কবির আঙ্কেল, ওনাদের কিছু শো দেখলাম। সো দেখে আমি একটা স্ট্রাকচার দাঁড় করলাম, বার্থডেতে আমি এই কয়েকটা ম্যাজিক করব 30 মিনিটের মধ্যে, এবং ম্যাজিকে কি কি থাকবে ওটা একটা লিস্ট করে, ওটার জন্য কি কি কোন ম্যাজিকের সাথে স্টোরি হবে, কোন ম্যাজিকের সাথে মিউজিক হবে, সবকিছুই আমরা ওইভাবে সেট আপ করলাম। করার পর মোটামুটি বার্থডের জন্য মোটামুটি একটা সেট আপ তৈরি করে নিলাম। আর আমার ফার্স্ট বার্থডে শোটা ছিল আমার টিচারের মেয়ের বাসায়, একটা টিচারের মেয়ের বার্থডে ছিল। তো ওটা ছিল হচ্ছে গুলশানে। গুলশানে এখন মনে আছে, গুলশানে একটা বাসার ছাদের মধ্যে ওরা অ্যারেঞ্জ করেছিল একটা বার্থডে পার্টি। তো আমার টিচার ইনভাইট করেছিলেন, উনি ছিলেন আমাদের লয়ার ফ্যাকাল্টি। তো উনি আমাকে ইনভাইট করলেন যে আমার মেয়ের বার্থডে, তোমাকে পারফর্ম করতে হবে। সো উনি আমাকে জানতে চাইলেন যে আমি কেমন নেই, তো শোয়ের জন্য আমি কেমন চার্জ নেই। তো যেহেতু আমার টিচার, আমি বলতে একটু লজ্জা পাচ্ছিলাম যে না আসলে আমি তো এভাবে এখনো ওইভাবে চিন্তা করিনি। সো এটা আপনার যেটা ভালো মনে হয় এটা আমি একটু অ্যাভয়েড করলাম। সো উনিও তখন আমাকে এটা জিজ্ঞেস করেনি। তো আমি গেলাম একদম সব রেডি করে, সবকিছু নিয়ে রেডি হয়ে চলে গেলাম, অন টাইমে চলে গেলাম ওনার বাসায়। বাসার ছাদের উপরে খুব সুন্দর একটা স্টেজ করা হলো। ওখানে ম্যাজিকের জন্য আমার যা যা দরকার উনি আগে থেকে রেডি করে রেখেছিলেন। আমার জন্য একটা টেবিল রেখেছিলেন, মিউজিক সেট আপের জন্য যা যা দরকার, মাইক্রোফোন সবকিছু উনি রেডি করে রেখে দিয়েছিলেন। তারপর আমি আমার মতো করে গিয়ে সবকিছু গুছিয়ে নিলাম। তারপর কেক কাটা হলো। কেক কাটার পরেই আমার টিচার ঘোষণা দিলেন যে এখন ম্যাজিক হবে। তো যে ম্যাজিক দেখাবে সেগুলো তরুণ ম্যাজিশিয়ান, চল আমরা সবাই ওর ম্যাজিক দেখি। তো তখন আমি স্টেজে উঠলাম, একটু নার্ভাস লাগছিল কারণ ঢাকাতে আমার এটা ফার্স্ট শো, জানি না কিভাবে দিবে। আর বাচ্চাদেরকে নিয়ে এটাই মনে হয় আমার বাচ্চাদেরকে নিয়ে ফার্স্ট কাজ। অনেক বাচ্চারা ছিল এখানে,
অনেক বাচ্চারা ছিল একদম নিচে বসেছিল। সো আমি স্টেজে উঠলাম। তো আমি অবাক হয়ে গেলাম, আমি যে ম্যাজিকটা দেখাই বাচ্চারা এত খুশি হচ্ছে, মানে অবাক হয়ে যাচ্ছে। এবং বাচ্চাদের এই খুশি দেখে বা বাচ্চাদের এই অবাক হওয়া দেখে ওদের গার্জিয়ানরাও খুবই আনন্দ পাচ্ছে। এবং পুরোপুরি এই 30 মিনিট যে কিভাবে পাস হয়ে গেল আমি নিজে জানি না। এবং টোটালি ওরা এতটা হিপনোটাইজ হয়ে দেখছিল আমার ম্যাজিক, আমি নিজেও অবাক যে আমি ম্যাজিক করছি ওরা দেখছে। এত মানে এত ভালো করে দেখছে ওরা ম্যাজিক, এবং ওরা কোনো শব্দ করছে না, একদম আমার ম্যাজিকই দেখছে আর হাততালি দিচ্ছে। মানে এটাই আমার সবচেয়ে বড় একটা প্রাপ্য ছিল। এবং ওখান থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম যে না, লাইক আমি যেহেতু বাচ্চারা আমাকে পছন্দ করে এবং আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করি, তাহলে কেন না আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করবো না। তো আমি বার্থডে তখন থেকেই আমি চিন্তা করলাম আমি বার্থডে নিয়েই কাজ করব। তারপর ম্যাজিক শো শেষ হওয়ার পর অনেক একটা কোশ্চেন, তোমার কি মনে আছে কি কি ম্যাজিক করেছিল তুমি, বা প্রথম ম্যাজিক কি দিয়ে শুরু করেছিল, শেষটা কি দিয়ে করলা? হ্যাঁ, তো আমার মনে আছে আমার ফার্স্ট ম্যাজিকটা ছিল তখন একটা সিল্ক ছিল, সিল্ক থেকে একটা স্টিক হয়ে যায়, এটা আমার ফার্স্ট ম্যাজিক ছিল। আর আমি লাস্টে যে ম্যাজিকটা করছিলাম ওইটা হচ্ছে লাস্ট ম্যাজিক ছিল আই থিঙ্ক প্রোডাকশন বক্সের একটা ম্যাজিক ছিল। লাস্টে একটা প্রোডাকশন বক্স ছিল, ওই প্রোডাকশন বক্স থেকে বাচ্চাদের জন্য আমি চকলেট অনেক কিছু ম্যাজিক করে নিয়ে আসি, এটা আমার লাস্ট ম্যাজিক ছিল। তো পরবর্তীতে আমরা এই ম্যাজিকগুলোকে আরো অনেক ডেভেলপ করেছিলাম। সো ওই ম্যাজিকটা দেখার পর মানে যারা ছিল অডিয়েন্স, বিশেষ করে বাচ্চারা এবং বাচ্চাদের গার্জিয়ানরা অনেক বেশি অনেক খুশি ছিল ওরা। তো ওরা স্টেজ থেকে নামার পরে ওরাই আমাকে জিজ্ঞেস করছিল যে আমরা তো জানতাম বাংলাদেশি ম্যাজিশিয়ানরা সব বড় বড় ম্যাজিশিয়ানরা হয়, অনেক বড় বয়স্ক ম্যাজিশিয়ানদেরকে আমরা দেখি, কিন্তু তোমার মতো ইয়াং ম্যাজিশিয়ান আমরা কখনো দেখিনি। সো ইয়াং ম্যাজিশিয়ান আমরা কখনো দেখিনি। সো আমাদের খুবই ভালো লাগলো। তো ওখান থেকে আরেকজন আমার এখনো মনে আছে, আরেকজন আপু আসলেন, এসে বললেন যে ভাইয়া আমার বাচ্চার বার্থডে হচ্ছে আগামী শুক্রবার, সো আপনি কি পারবেন ওখানে শো করতে? বাহ, তখন তো আমি তো খুশি হয়ে গেলাম। তখন আমার ভিজিটিং আমার তখন কোনো ভিজিটিং কার্ডও ছিল না। আমি ওনাকে আমার নাম্বারটা দিলাম, বলেন ওকে নো প্রবলেম, আপনি আমার সাথে কন্ট্যাক্ট এটা কত সালের দিকে প্রায়? অনেক, এটা হচ্ছে 2009 এর শেষের দিকে, 10 এরকম হবে। তো এভাবেই শুরু। আর তখন আরো বেশি ভালো লেগেছিল যখন ম্যাজিক শেষ করা শেষ, খাওয়া দাওয়া শেষ, আমার টিচার আমাকে খুব ভালো করে আপ্যায়ন করলো, খাওয়া দাওয়া করলো, এবং সব বাচ্চারা আমাকে এসে মানে ম্যাজিক শো করার পরে এসে আমাকে জিজ্ঞেস করলো কিভাবে হলো একটা ম্যাজিক, এটা কিভাবে হলো, অনেক অনেক কথা। তো অনেক ভালো লাগলো, খুব ভালো একটা সময় ছিল। তারপর সবচেয়ে ভালো লাগার সময়টা ছিল যখন চলে যাব, তখন আমার টিচার একটা ইনভেলপ, একটা খাম বের করে আমাকে দিলেন। সো হ্যাঁ, খামটা বেশ ভালোই, খামটা নিয়ে আমি আমরা শুনে ফেলি খুলেছি দেখবো, বাকি ওইটা আমার একদমই ইয়ে ছিল না, আমি খামটা জাস্ট ভাঁজ করে পকেটে নিয়ে জাস্ট চলে আসলাম। সো বাসায় এসে যখন আমি খামটা খুলে দেখলাম যে এই অ্যামাউন্ট, কি অ্যামাউন্ট আমি জানতে চাই, কি অ্যামাউন্ট? এই যে তোমার ফার্স্ট শো, আমি বলতে কোনো প্রবলেম নাই, এটা আমার বার্থডেতে ফার্স্ট শো ছিল এবং আমার কোনো ডিমান্ডও ছিল না এটার মধ্যে। হ্যাঁ, ইউনিভার্সিটি ছিল একটা, হ্যাঁ, অনেক বেশি জানি, এবং কোনো ডিমান্ড ছাড়া উনি আমাকে 5000 টাকা দিয়ে দিল একটা খামের মধ্যে। সো এটা তো আমার জন্য অনেক অনেক বড় একটা ব্যাপার, ইউনিভার্সিটি গোয়িং ছেলের জন্য অনেক টাকা এটা, এবং 2009, এটা 21 সালও না। এক্স্যাক্টলি। সো আমি এটা খাম তোলার পর আমি অনেকক্ষণ চিন্তা করলাম যে এটা কি করলো, স্যার কি আমাকে ভুল করে দিল এটা, নাকি ঠিক ছিল, নাকি ম্যাজিশিয়ানদের ডিমান্ড এরকমই হওয়া উচিত। সো আমি অনেকক্ষণ চিন্তা করলাম। তখন মানে সেই দিন থেকে আমি চিন্তা করলাম যে আমি বার্থডে পার্টি নিয়ে কাজ করব, এবং বার্থডে পার্টির ডিমান্ড কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ম্যাজিক করে আর্ন করা যায়, হ্যাঁ, সেটা নিয়ে আমি কাজ করবো। ওই দিন থেকে আমি পুরোপুরি বার্থডে নিয়ে কাজ করা শুরু করলাম। এটা আমরা একটু আমার তোর কাছে আবার আসবো। তিশা, তোমার প্রফেশনাল শো কি বিরিয়ানি ছিল? তুমি তো শাইন ভাইয়ের ওখানে অনেকবার যেতা, তোমার বাবা কষ্ট তোকে 2-3 বার নিয়ে যেত সপ্তাহে, তার ম্যাজিক গুলো শিখলা, তখন কি তুমিও কি শো করা শুরু করলা প্রফেশনাল? আমি 2007 এর পয়লা ডিসেম্বর, ওর 2 বছর আগে, 2007, তখন আমি তো এপ্রিলে মাত্র ম্যাজিক শেখা স্টার্ট করি। আর ডিসেম্বরে একটা স্কুল ছিল আমাদের নারায়ণগঞ্জের, মদনগঞ্জ নামে একটা এরিয়া ছিল, মদনগঞ্জ, হ্যাঁ মদনগঞ্জ, ওখানে একটা স্কুল, ওই স্কুলের মেবি একটা প্রোগ্রাম ছিল, মানে স্পোর্টস লাস্ট ডে থাকে না,
যে বাচ্চাদের স্পোর্টস এর প্রোগ্রামগুলো যে থাকে, তো ওইখানে বিভিন্ন মানুষই গেছিল, গানের শিল্পীরা, নাচের শিল্পী, তারপর হচ্ছে স্কুলের বাচ্চারা নাচলো, তারপর গান গেলো, এরকম। তো আমাকে ম্যাজিশিয়ান হিসেবে ওইখানে ইনভাইট করা হলো। তো বাবার আমি ওই স্কুলটাতে গেলাম। আমার মনে আছে এখন, আমি ওইখানে গিয়ে মাত্র 5টা ম্যাজিক করেছি ওই স্কুলে। 5টা ম্যাজিক করেছিলাম 2007 এর 1 ডিসেম্বর। বাবার সাথেই যাই ওইখানে। দেন আমি ওই শোটা করার পরে ওরা আমাকে একটা ভালো অ্যামাউন্ট গিফটও করে। তো অনেকের থেকে ডেফিনেটলি অনেকের থেকে কম একটা স্কুল শো, স্কুলের যে কোনো ফান বার করতে অনেক টাফ। তারপরও আমার লাইফের ফার্স্ট আমি একটা জায়গায় গেলাম, ম্যাজিক শো করলাম। তাও মাত্র কিছু মান্থ পরেই, ম্যাজিক স্টার্ট করার কিছু মান্থ পরেই আমি ওই শোটাতে গেছি। আমার এখনো মনে আছে, আমি 4টা না 5টা ম্যাজিক, খুবই সিম্পল ম্যাজিক, এত ছোট ছোট ম্যাজিক যে এখন ওগুলোর কথা ভাবলে আমি অবাক হয়ে যাই। আমার মনে আছে বাবার যে পরিচিত যেই আঙ্কেলটা, ওই আঙ্কেলটা রেফারেন্সে আমরা ওই প্রোগ্রামটাতে গেছিলাম। ওই আঙ্কেলটা আমাকে 3000 টাকা দিয়েছিল গিফট, বলেছিল মামনি তুমি এটা দিয়ে আইসক্রিম চকলেট খাবা। 3000 টাকা দিয়ে আইসক্রিম চকলেট খাইলে তো আবার সারা বছরের আইসক্রিম চকলেটই হয়ে যাবে। এটা কিন্তু অনেক ভালো লাগার একটা ব্যাপার। আমি সেদিন এত খুশি হয়েছিলাম, এত খুশি, মানে বাসায় এসে মাকে বলতেছি, আমার বোনদেরকে বলছি যে এরকম। সো বেসিক্যালি আজকে ভাই একটা কথা এড করতে চাই এখানে, যে আমাদের দেশে অনেকেই মনে করে হয়তো যে ম্যাজিক করে আর্ন করা পসিবল না। এটা টোটালি একটা ভুল ধারণা। হ্যাঁ, সো আমরা যে ওয়েতে কাজ করি বা যে ওয়েতে ম্যাজিকটা শুরু করি, এখান থেকে ম্যাজিক করে আসলেই আর্ন করা পসিবল। আর তোমরা করতেছো, মানে তোমরা তো 500, ওই মদনগঞ্জে ওটা ছিল 500। এরপর আমি কিছুদিন পরে আবার নিতাইগঞ্জে, নারায়ণগঞ্জে নিতাইগঞ্জ, ওইখানে একটা শোতে যাই। এভাবে বাবার রেফারেন্সে, বাবা পরিচিত লোকদের রেফারেন্সে বিভিন্ন শোতে যাই। এরপর হচ্ছে শাহিন শাঙ্কের কাছ থেকে তো 2008 আমি ম্যাজিক শো শুরু করলাম, শেখা শুরু করলাম। তারপর আমার টিভিতে ফার্স্ট ম্যাজিক শো ছিল আর টিভিতে, আমার এখনো মনে আছে। আমি এতটাই লাকি ছিলাম তখন যে আর টিভিতে আমার ফার্স্ট শো ছিল। তখন আমি ক্যামেরার সামনে, মানে টিভির পর্দায় ম্যাজিক দেখাচ্ছি। ওই সময় আমি একটা ম্যাজিক করেছিলাম। আর ওইখানে যত ম্যাজিশিয়ান ছিল সবাই খুব সিনিয়র এবং ভালো ভালো ম্যাজিশিয়ান ছিল। আমার অনেক ভাগ্য ভালো ছিল যে আমি ওদের সাথে ম্যাজিক করার সুযোগ পেয়েছিলাম আর টিভিতে। আমার প্রোগ্রামের নামটাও মনে আছে, প্রোগ্রামের নামটা ছিল জাদু এবং জাদু। আমি জাস্ট একটা ম্যাজিক করেছিলাম ওখানে। কি ম্যাজিক ছিল, কি ম্যাজিক করেছে? ও বাহ, কি ম্যাজিক করেছিল মনে আছে? হ্যাঁ মনে আছে, আল্লাহ মনে থাকবে না। আমার লাইফের ফার্স্ট টিভি শো সেটা ছিল পাতা থেকে মাছ, তাও শিং মাছ হয়ে গেছে। হ্যাঁ, এটা খুবই পুরানো এবং বিখ্যাত ম্যাজিক, এবং আমার মনে হয় যে কোনো জীবন্ত পশু বার করাটা একটা খুব বড় ম্যাজিক। তো তোমার এটা ফার্স্ট টিভি শো। আর অনেকেরটা তো ছিল হচ্ছে ছুমন্তর ছু বললাম মনে হয়, এবং তারপর আরো কিছু শো করেছে। তো তৃষা, এটার পর কি তুমি আরো প্রফেশনাল শো করা শুরু করলা এই ফুল শো করার পরে? কন্টিনিউ তখন করতাম, অনেক টিভি চ্যানেলে শো করেছি। টিভি চ্যানেলের রেফারেন্স ছিল শাহিন শাঙ্কেলি, রেফারেন্স করে দিয়েছিল। আমি অনেকগুলো চ্যানেলে শো করেছি ম্যাজিক শো। এমনও আছে আরটিভি, এটিএন বাংলা। আরটিভিতে তো আমি 6 মান্থের একটা শো করেছি, প্রোগ্রামটার নাম ছিল আনন্দধারা। ওইটা 15 দিন পর পর টিভিতে অন এয়ার হতো। আমি 2টা করে ম্যাজিক দেখাতাম ওইখানে। বিশাল ব্যাপার। আর তুমি কি স্টেজ শো করতে এর সাথে সাথে? হ্যাঁ। আচ্ছা, এটার পরে তো আমি কর্পোরেট শো করেছি, বার্থডে শো করেছি, তারপর হচ্ছে বিভিন্ন স্কুলে গিয়ে ম্যাজিক শো করতাম। তারপর শাহিন শাঙ্কেলের রেফারেন্সও আমি অনেক শো করেছি, অনেক শো করেছি। পরে তো তোমাদের বিয়ে হয়ে যায় 2017। এটুকুর মধ্যে কি আর কোন ইন্টারেস্টিং কাহিনী আছে এরকম মনে পড়ে যে যেটা তোমাদের লাইফে খুব বড় ছিল? বিয়ের পরের কথা বলবো নাকি বিয়ের আগে? তোমাদের কি প্রেম যখন করতলা তখন কি তোমাদের মধ্যে এরকম প্ল্যান ছিল যে তোমরা একসাথে শো করবা? আর বিয়ের আগে কি তোমরা কোনো একসাথে শো করেছো? হ্যাঁ, একসাথে শো করেছি। আমার মনে আছে দেশ টিভিতে আমরা একটা শো করেছিলাম। ও, তখন বিয়ে হয় নাই তোমাদের? দেশ টিভিতে আমাদের একটা স্ট্রিট ম্যাজিক হয়েছিল। আমি দেখেছি শোটা। এক্স্যাক্টলি। সো ওখানে কিন্তু আমরা একসাথে ম্যাজিক করেছিলাম। এটা কিন্তু বিয়ের আগে। ওটা বিয়ের আগে ছিল। হ্যাঁ, কারণ 2015 এ কিন্তু আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সো এই ম্যাজিকটা ছিল কিন্তু আমাদের পথে পথে হেঁটে আমরা ম্যাজিক দেখাতাম।
বিভিন্ন জায়গায় জায়গায় যে ম্যাজিক দেখা, এটা খুব ইন্টারেস্টিং ছিল। এটা আমাদের ফার্স্ট জার্নিটা ছিল আর কি ম্যাজিক একসাথে। এর একটা করছি যে তোমাদের তো মেইনলি তোমাদের স্ট্রেংথ আমি বলবো যে পার্লার ম্যাজিক, কারণ আসলে বাংলাদেশে ওই শো থেকেই টাকা আসে, বা প্রফেশনাল শো, ওই শোতে প্রফেশনাল করা হয় মানুষের, ম্যাজিশিয়ানদের। তো এখান থেকে তোমাদের স্ট্রিট ম্যাজিক করাটা কি কোনোভাবে কোনো ডিফিকাল্টি ছিল এর মধ্যে? একটু ডিফিকাল্টি ছিল বলতে, ও তো বেসিক্যালি ও হচ্ছে কনজুরিংটা খুব ভালো পারে, আর আমি ক্লোজ আপ মোটামুটি পারি, খুব একটা ভালো পারি তা বলবো না, মোটামুটি পারি। সো কিছু কিছু কনজুরিং ম্যাজিক গুলোকেও আমরা ওইভাবে Add করে দিয়েছিলাম, যে লাইক ও খুব ভালো পেপার টিয়ারিং করতে পারে। সো আমরা একটু একটু যেহেতু স্ট্রিট ম্যাজিক এবং টিভি শুট, আমরা ওইভাবেই একটা সেট আপ করে নিয়েছিলাম যে এখানে। তখন কিন্তু আমি ক্লোজ আপ ম্যাজিক এত ভালো ছিলাম না, সো হ্যাঁ, ওটা সম্বন্ধে আমার আইডিয়া ছিল খুব কম। আমরা রাস্তার মধ্যে একটা পেপার পড়েছিল, ওই পেপারটা সে নিয়ে পেপারটা ছিঁড়ে ফেললো, আবার সে মানে পেপারটা এরকম করে আমরা জাস্ট ওইটাকে কভার দিয়েছিলাম। বাট ওই প্রোগ্রামটা অনেক ভালো হয়েছিল। হ্যাঁ, আমি আসলে তোমরা তো পারফর্ম করেছো, আমি দর্শক হিসাবে বলতে পারি যে যতগুলো টিভি শো আছে তার মধ্যে এটা একটা সবচেয়ে ভালো শো একটা। তো এরপর তোমাদের যে বিয়ের পর তোমরা কিভাবে, এটা তো গেল টিভি শো, তো স্টেজ শো কবে তোমরা একসাথে শুরু করলা? সো একটু স্টেজ শো আমরা বিয়ের পরেই শুরু করি। এখানে একটু কথা বলতে হয় যে আমাদের স্টেজ শোটা শুরু হয়, আমরা বাংলাদেশে তখন দুরন্ত টিভি বাংলাদেশে তখন প্রথম দুরন্ত টিভি তো ছিল না, দুরন্তটাই বাংলাদেশের তখন প্রথম বাচ্চাদের টিভি চ্যানেল দুরন্ত। সো দুরন্ততে আমাদেরকে নিয়ে ওরা প্ল্যান করলো, আমাদের সাথে বসে আমাদেরকে নিয়ে প্ল্যান করলো যে ওরা বাচ্চাদেরকে নিয়ে একটা ম্যাজিক প্রোগ্রাম করবে, সেটার নাম হবে সোনার কাঠি রূপার কাঠি, এবং ওই দুইটার হোস্ট এবং ম্যাজিশিয়ান হবো আমরা দুজনই। সো আমাদের এটার থিমটাই ছিল এরকম, আমরা আমাদেরকে নিয়ে একটা অজপাড়াগায় একটা স্কুলে যাবে, ওই স্কুলে সবাইকে বলে দেওয়া হবে একটি ম্যাজিশিয়ান আসবে, তারপর স্কুলে ছুটি ঘন্টা বাজবে, ঘন্টা বাজার সাথে সাথে সব ম্যাজিশিয়ানরা ছুটে চলে আসবে মাঠে, আমরা মাঠের একটু ম্যাজিক নিয়ে দাঁড়িয়ে থাকবো, তারপর আমরা ওদেরকে ম্যাজিক দেখাবো, তারপর ম্যাজিক দেখা শেষ হয়ে গেলে ওদেরকে একটা ম্যাজিক শিখিয়ে দেবো, তারপর ওরা সবাই বাসায় চলে যাবে, আমরা আমাদের মতো করে ব্যাকটেক প্যাক করে বাই বাই দিয়ে বাসায় চলে আসবো। এটা ছিল এই ম্যাজিকের থিম। সো এই থিমটা কিন্তু আমাদেরকে নিয়েই ওনারা দুরন্ত টিভি স্টার্ট করেছিল। দুরন্ত টিভির মানে ফার্স্ট আমাদেরকে এগ্রিমেন্ট করেছিল না, ফার্স্ট আর্টিস্ট হিসেবে। হ্যাঁ, দুরন্ত টিভির ফার্স্ট আর্টিস্ট হিসেবে আমাদেরকে নিয়ে ওরা এগ্রিমেন্ট করে। সো আমরাই ওদেরকে নিয়ে মানে প্ল্যানটা শুরু হয়। আমাদেরকে নিয়ে 26টা পর্ব করার কথা, আমরা 13টা পর্ব শুট করেছিলাম। সো ওই 13টা পর্ব যখন অন এয়ার হলো, দুরন্ত টিভিতে তো বেসিক্যালি বাচ্চাদের জন্য বাংলাদেশের প্রথম চ্যানেল, বাচ্চারা খুব ভালোভাবে এটাকে নিয়ে নিয়েছিল। মানে বাচ্চারা তখন সোনার কাঠি রূপার কাঠি মানেই হচ্ছে আমাদেরকে ওরা ধরে নিত, ম্যাজিশিয়ান মানে হচ্ছে আমরা, ম্যাক্সিমাম বাচ্চারা তখন আমাদেরকে চিনত। এই সুবাদে আমাদের বার্থডে ম্যাজিক গুলা করা খুব ইজি হতো আমাদের জন্য, যেহেতু বাচ্চারা আমাদেরকে অ্যাকসেপ্ট করে, এবং আমাদের দুজনের যখন আমরা দুজন যখন ম্যাজিক করি, বাচ্চারা কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করে। এটা জানি না কেন, বাট এটা এই জিনিসটা আমরা কাজে লাগাতে চাচ্ছিলাম। সো ওই দুরন্ত থেকে আমরা একটা কনসেপ্ট নিলাম যে আমরা দুজন মিলে কাপল ম্যাজিক করব, এবং অনলি বার্থডে, এবং বাংলাদেশি বার্থডে মার্কেটকে কিভাবে ম্যাজিক মানে বার্থডেতে যেভাবে ম্যাজিকটাকে অ্যাড করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। সো ওই থিম নিয়ে কিন্তু আমরা দুজন মিলেই অনেক প্ল্যানিং করি, অনেক কিছু নিয়ে আমরা প্ল্যানিং করে আমরা আগাই, একটু একটু করে আগাই। তারপর একটা সময় মোটামুটি আমরা এমন সময় গেছে সপ্তাহে আমরা 5 দিনই আমরা শো করছি, বার্থডে শো করেছি। আর বার্থডে শুটা আমরা একটু বেশি প্রেফার করি দুইটা কারণে। একটা হচ্ছে যেহেতু জব করেন, হ্যাঁ, যেহেতু আমি জব করি, অফিস শেষ করে আমাকে বাসায় এসে সবকিছু রেডি করে আবার ম্যাজিকে যেতে হয়, সেটা জন্য আমার বার্থডেটা আমার জন্য ইজি হয়। আর নাম্বার 2 হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করতে খুবই আগ্রহী, বিকজ বাচ্চারা আমাদেরকে পছন্দ করে। তোদেরকে বাচ্চাদের পছন্দ হচ্ছে এক্স্যাক্টলি। সো বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে আমরা পছন্দ করি এবং বাচ্চারাও আমাদেরকে পছন্দ করে। সো এই দুইটা জিনিসকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের এই ম্যাজিকে শুরু করা। এবং আমরা অনেক একটা তুপুর এখানে কোশ্চেন ছিল একটা, যে আমি তোমার আগের পার্টটাতে একটু আসি, যে তুমি একসাথে পারফর্ম করা প্রথম ম্যাজিক কোনটা ছিল? একসাথে পারফর্ম করেছিলাম আমরা ফার্স্ট টিভিতে দুরন্ত ম্যাজিকটা ধরো একসাথে করেছো, মানে অনেক সময় পেপার টিয়ার হয়তো টিচার শুধু একা করেছে, কোন ম্যাজিক ছিল যে দুজন একসাথে করা কোনো কিছু?
একসাথে একসাথে বলতে কি দেশ টিভিতেও আমরা কিন্তু একসাথে পারফর্ম করেছি, বাট ওটা ছিল ও একটা ম্যাজিক করেছে, আমি একটা ম্যাজিক করেছি, ওইটাই সবার সময় দুজন একসাথে পাশে ছিল, ওটা আলাদা। হ্যাঁ ছিলাম এরকম। কিন্তু মানে আমি আমরা ম্যাজিক করছিলাম ও পাশে দাঁড়িয়ে আছে এরকম, বা আমি ও ম্যাজিক করছিলাম পাশে দাঁড়িয়ে আছে। আর দুরন্ততে যেটা হলো, দুরন্ততে আমরা আমাদের ম্যাজিকগুলো আমরা ওইভাবে সেটা করেছিলাম যে আমি একটা ম্যাজিক করব, এটা পরের পার্টটাও করবে, অথবা ও ম্যাজিকটা স্টার্ট করবে, লাস্টটা আমি করব। লাইক আমি একটা জব অ্যাপিয়ারিং করে নিয়ে আসলাম, একটা জব নিয়ে আসলাম, ওই জবটাকে ভ্যানিশ করে ফেললো। ওই থিমই আমরা কাজ করছিলাম প্রথম একদম ফার্স্টের দিকটা। ফার্স্টের দিকে আমরা এখনো যেটা মানে প্র্যাকটিস করছি, যে ও একটা কিছু অ্যাপিয়ারিং করে আমি এটাকে ভ্যানিশ করে দিই, বা আমি বা অ্যাপিয়ারিং করা আমি মানে ভ্যানিশ করে প্রত্যেকটা দিই, ম্যাজিক আমাদের একটা সাথে একটা লিংক লিংক করা থাকে। আচ্ছা, এটার একটা হচ্ছে টিভি, আসলে যেটা বললাম টিভি আসলে খুব ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি যে বাসের সবচেয়ে বিখ্যাত ম্যাজিশিয়ান যে জুয়েলাই শাহিন ভাইদের জীবনেও কিন্তু টিভি একটা খুবই বড় ভূমিকা পালন করেছে। যে আব্দুল্লাহ আবু সাইদের অনুষ্ঠান জুয়েলাই ওনার জীবনে, শাহিন ভাইয়ের জীবনে শুভেচ্ছা কিন্তু আমার মনে হয় এই দুরন্তের পরে কিন্তু রাস্তায় ম্যাজিক দেখালো, লোকজন বলতে আপনি দুরন্তের ম্যাজিশিয়ান দেখেছেন, দুরন্তের ম্যাজিশিয়ান। এটা আমার এটা তোমাদের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর ছিল। তো আসলে কতটা টাফ একজন, তুমি যেহেতু ফুল কর্পোরেট জব করো, এখন তো ওয়ার্কনে এলিভেটর আছে মনে হয়। তো আসলে কত টাফ লাগে এটা, যে ম্যাজিক শো করা তো অনেক টায়ারিং, আর এখানে আসলে তৃষার প্রেজেন্সটা আসলে তোমার জন্য কতটা হেল্প করে? আমি আসলে ব্যাগ গুছায়, হয়তো তোমার ব্যাগ গুছাই দিও না। জি, এখানে বলতে গেলে বলতে হয় কি, এই ক্রেডিটটা আমি তৃষাকে দিতে চাই, যেহেতু আমি জব করি, সো এটা আমার প্রফেশন, সো ওটা আমার ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু ম্যাজিকটা হচ্ছে আমাদের নেশা, ম্যাজিকটা না করলে কিন্তু আমরা থাকতে পারবো না। সো যখন আমি জব করি, জব করার জন্য আমাকে আমার অফিস টাইম হচ্ছে 9টা থেকে 6টা পর্যন্ত। ওই 6টা পর্যন্ত আমি ম্যাজিক নিয়ে কখনো ভাবি না। কিন্তু এরপরে যখনই আমার অফিস থেকে আমি বের হয়ে যাই, তখন আমি ম্যাজিক নিয়ে ভাবি। সো আর আমাদের প্ল্যানিং গুলো হয়, আমরা যখন একটা শো করি এর আগের দিন আমরা দুজন মিলে সব আগে থেকে সব রেডি করে রাখি, কি কি ম্যাজিক করবো না করবো সবকিছু আমাদের রেডি করা থাকে। পরের দিন আমি অফিস করে আসি, ও রেডি থাকে, আমি আমার ড্রেস আপ চেঞ্জ করে আমরা আমাদের আমাদের শোতে চলে যাই। ড্রেস আপের কথা যখন আসলো, তোমাদের জামা কাপড় আমি দেখছি যে সবসময় খুবই সুন্দর জামা কাপড় পরো। তো এটা কি মানে এটা কি কোন ইন্সপিরেশন ছিল কেউ, নাকি তোমরা এমনিতেই খুবই টিপটপ থাকা পছন্দ করো? এবং আমার কিছু জামা কাপড় তুমি হয়তো শুধুমাত্র ম্যাজিক শো এর জন্যই কিনেছো এরকম। যদি বলতে, আবার তৃষা যেহেতু ডিজাইনার, এখানে তৃষার তো যা বলে অনেক তাই পরে। তো জামা কাপড়টাকে তোমরা কিভাবে গুরুত্ব দাও? অলস শোতে কি ড্রেস পরতে হবে, কি ড্রেস পরলে আমাদের শো থিমের সাথে যাবে, ওই পুরো ব্যাপারটাই আমি সেট করে দেই। কারণ আমরা যেখানেই শো করতে যাই না কেন, আগে আমরা কথা বলি যে বার্থডেগুলো তো এখন থিম নিয়ে করে, যেমন স্পাইডার থিম বা ফ্রোজেন থিম, এরকম অনেক থিম নিয়ে করে। তো আমরা অনেক কখনো ফ্রোজেনের জামা কাপড় পরেছো? ফ্রোজেনের জামা কাপড় করিনি, বাট ফ্রোজেনের যে কালারটা, ওই কালারটা আমরা নিয়ে এসেছি আমাদের মধ্যে। আচ্ছা, ওই মানে একটু সবকিছুতে মিল রাখার চেষ্টা করি। আমার মনে হয় অনেক গেস্টরা জামা কাপড় পরলে খারাপ লাগতো না। এক্স্যাক্টলি হয় কি, আমাদের মানে ম্যাজিশিয়ানদের পোশাক সেন্সটা খুব ভালো হওয়া জরুরি, এটা তো ভাইয়া জানেন নিশ্চয়ই। তো আমরা যেটা হয়, আমরা যেহেতু বার্থডে নিয়ে কাজ করি, এখন ঢাকাতে ম্যাক্সিমাম বার্থডে হয় থিম বেসড। হ্যাঁ, কেউ ফ্রোজেন থিম করে, কেউ কার্টুনের থিম করে, কেউ গাড়ি কার থিম করে, কেউ করে অনেক ধরনের থিম থাকে, স্পাইডারম্যান থিম, ব্যাটম্যান থিম। সো ওই থিমের সাথে আমাদের কি ড্রেস পরলে আমাদের ভালো লাগবে এবং মানুষ এটাকে গ্রহণ করবে, বিশেষ করে বাচ্চারা এটা কিভাবে গ্রহণ করবে, এটা নিয়ে আমাদেরকে একটু স্টাডি করতে হয়। এটা শুধু আমরা না, আমরা বলি যে প্রত্যেক ম্যাজিশিয়ান নিয়ে এটা নিয়ে একটু স্টাডি করা উচিত, যে কি পোশাক পরলে দেখতে ম্যাজিশিয়ান মনে হবে এবং ওই থিমের সাথে কি পোশাকটা যায়, এটা একটু চিন্তা করতে। কারণ একটা ম্যাজিশিয়ানের জন্য ড্রেস খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ এটা যে স্টেজুর তো আসলে বলে একটা, হ্যাঁ, ড্রেস কিন্তু একটা ইমপ্রেশন তৈরি করে। আমি অনেক ম্যাজিশিয়ান দেখেছি, মানে এটা বলতে অনেক কষ্ট হয়, খুবই দুঃখজনক ব্যাপার থাকে। আমি অনেক ম্যাজিশিয়ান দেখেছি, সে অনেক ভালো ম্যাজিক করে, অনেক ভালো পোশাকও পরা, কিন্তু স্টেজে ওঠার পর দেখলাম ওর শুয়ের মধ্যে একটু ব্রাশ করা নাই, ময়লা জমে আছে, একদম স্টেজ থেকে দেখা যাচ্ছে শোটা। সো এই জিনিসগুলো কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। আমার তো জুতা পরিষ্কার কখনো করেছে বলে মনে পড়ে না। আমার খুব ইচ্ছা একদিন লুঙ্গি পরে শো করার, আর লুঙ্গি পরার অভ্যাস নাই আসলে। লুঙ্গি পরা ডেঞ্জারাস একটা কাপড়, আসলে লুঙ্গি নিচে হাফ প্যান্ট পরেই শো করতাম। তো ইনশাল্লাহ সেই সুযোগ আসবে। তুমি কখনো লুঙ্গি পরে শো করতে আগ্রহী? অনেক সরি, বুঝিনি, আবার বলুন প্লিজ। তুমি কখনো লুঙ্গি পরে শো করতে আগ্রহী?
না, ম্যাজিকের সাথে যদি যায়, মানে যদি কখনো মনে হয় যে এই ম্যাজিকের সাথে এই এনভায়রনমেন্টের সাথে বা সবকিছু মিলে এটা পড়লে ভালো লাগবে, তাহলে তুমি করবা। তাহলে করা যেতে পারে। কিন্তু আসল কথা তো এটা না, তৃষা কি অ্যালাউ করবা নাকি অনেককে একটা লুঙ্গি পরে শো করতে? না মানে না, যদি আমাদের থিমের সাথে গেলে তো অবশ্যই আমরা অবশ্যই এটাকে ম্যাচ করে নেব। তখন তো দেখা যাবে যে আমাকে কাপড় শাড়ি পরতে হবে, ও লুঙ্গি পরলে। আচ্ছা, এই আমরা একটু ইয়েতে আসি এখানে যে এই আমরা একটু ইন্টারেস্টিং স্টোরিগুলো, প্রফেশনাল স্টোরিগুলো একটু জিজ্ঞেস করি ব্যাপারগুলা, তারপর কিছু আমরা তোমার স্টোরি জিজ্ঞেস করি যে এখানে ডুয়েল শো করা, যে ডুয়েট হিসাবে, এবং যেখানে যেখানে তুমি দুজনই ট্রেন্ড ম্যাজিশিয়ান, কি কি হেল্প আসে, তোমরা কিভাবে শোটা স্ট্রাকচার করো, আর তোমাদের কি মানসিক চাপ কি আগের শোগুলোর থেকে অনেক কম হয় নাকি? তারপর তোমরা কিভাবে আরেকজনকে জাজ করো, এবং তোমরা কি জেলাস হও নাকি? তুমি যদি এগুলো বলতে, আসলে ইন্টারাকশনটা কিরকম তোমাদের? প্রথমে যেটা বলবো যে ম্যাজিকে কিন্তু ও অনেক হেল্পফুল বলতে কি, যেহেতু আমাকে অফিস করতে হয়, ও ম্যাজিকের সাইডটা পুরোটাই হ্যান্ডেল করে। সো ম্যাজিকের আমরা শোয়ের আগের দিন আমরা সেট করে নিই আমরা কি কি ম্যাজিক করবো, এটা আমাদের সেটিং করা থাকে। সো আমি বাসায় আসার পর দিকে ওর সব রেডি, প্রিপারেশন সব রেডি করা আছে। আর আমাদের বিভিন্ন অ্যাক্টস তৈরি করা, 15 মিনিট, 30 মিনিট, 25 মিনিট, 45 মিনিট, বিভিন্ন অ্যাক্ট তৈরি করা আছে। এখন আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে কি চাচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা ব্যাপার। তো ক্লায়েন্টের চাও অনুযায়ী আমরা আমাদের সবকিছুটাকে তোমরা অনেক প্রফেশনালি ডিল করো, যেটা আসলে অন্য ম্যাজিশিয়ান আমি ডেফিনেটলি করি না, আমি প্রফেশনাল না। কিন্তু আমার খুব ভালো লাগলো শুনে যে এটা যে বাংলাদেশের এরকম ম্যাজিশিয়ান আছে যারা খুবই মানে শুধুমাত্র আমার বয়স্ক ম্যাজিশিয়ান না, ইয়াং ম্যাজিশিয়ানদের মধ্যে এরকম ম্যাজিশিয়ান আছে যারা অনেক প্রফেশনালি ডিল করে, যেরকম করে সেক্টর করে ভাগ করা। আর জেলা সহ বাবা ধরো একটা ম্যাজিক দুজনই করো, আমি জানি অনিকার তৃষা দুজনই পেপার টিয়ার করো, তো কি হয় বাসো যে এই ম্যাজিকটা আমি করবো না ও করবে? না, এটা তো সবসময় আমাকে করতে দিতেই হবে। যে আমরা হচ্ছে কি ও কিছু কিছু ম্যাজিক আছে ও খুব ভালো পারে, হ্যাঁ, তো ওটা আমি ওকে জোর করে আমি নিয়ে আমি ভালো করতে পারবো না। আবার ধরো তুমিও করো, তো আমি জানি পেপার টিয়ার তুমিও করো, আমি তোমাকেও করতে দিতেছি। আমরা তো দেখি আমাদের হচ্ছে কি আমরা প্রত্যেকটা ম্যাজিক ক্যামেরাতে আমরা ভিডিও করে দেখি কে ভালো করে, ও ভালো করে না আমি ভালো করে, যদি ও ভালো করে তাহলে ওই যে বেস্ট করতে পারবে তাকে ওই ম্যাজিকটা দাও হবে। সো আমাদের সিলেকশন এই জাজটা কি করে? তৃষা ঠিক করে কে বেস্ট করছে? না না, আমরা দুইজনের ম্যাজিকটাই আমরা রেকর্ড করে রাখি, ওরে আমরা করতে দুইজনের ম্যাজিকগুলোকে জাজ করি। এক্স্যাক্টলি। আর এখানে কিছু বাহ, এটা তো অ্যামেজিং। এখানে কিছু কম্প্রোমাইজের ব্যাপার আছে, কারণ হচ্ছে কি ম্যাজিক জিনিসটা হচ্ছে আমরা তো করব, কিন্তু যারা দেখবে তারা জিনিসটা কিভাবে নিবে। হ্যাঁ, যেমন আমি ফ্লাওয়ার ম্যাজিক করলে, সিল্কের ম্যাজিক করলে, বা ফায়ার থেকে কিছু হচ্ছে বা টিস্যু থেকে কিছু হচ্ছে, এগুলো খুব না আমার দর্শকরা খুব পছন্দ করে। আর যেহেতু আমি মেয়ে ম্যাজিশিয়ান, তো আমার সাথে না, আমার কাছে কেন জানি মনে হয় ম্যাজিকগুলো আমার সাথে যাচ্ছে। এক্স্যাক্টলি। সো ওর সাথে যে ম্যাজিকগুলো যায় লাইক ফ্লাওয়ার, সিল্ক, ওগুলো ওর সাথে খুব যায়। হ্যাঁ, সো আবার আমার সাথে এগুলো একটু কম যায়। যেমন টেবিল ফ্লোটিং, এখন এটা যদি আমি যতই ভালো করি না কেন, এটা আমি স্টেজে করলে না আমার কেন জানি মনে হয় যে আমার দর্শকরা এটা নিচ্ছে না, বা আমার কাছে স্যাটিসফ্যাকশনটা আসছে না পুরোপুরি। কেন জানি আমার কাছে খুবই, হ্যাঁ বলো, কেন জানি মনে হয় ওই ম্যাজিকটা ও করলেই আমাদের দর্শকরা ওই জিনিসটা ভালোভাবে নিবে, পছন্দ করবে। এক্স্যাক্টলি। সো আমরা হ্যাঁ অনেক বলো, প্লিজ বলো। হ্যাঁ, আমরা এভাবেই তৈরি করি। আর আমাদের প্রত্যেকটা অ্যাক্ট আমাদের তৈরি করা থাকে। যেমন আমরা 6 মান্থ পর পরে আমাদের কিছু চেঞ্জ নিয়ে আসি। 6 মান্থের জন্য আমরা টোটালি কি কি ম্যাজিক হবে প্রত্যেকটা বার্থডে শোতে, হ্যাঁ, 35 মিনিটের এক, 45 মিনিটের এক, আমরা এরকম রেডি করে থাকি। কিন্তু এখানেও একটা কথা আছে, আমরা যে খুবই বেশি আনকমন ম্যাজিক করছি বা খুব অনেক বড় বড় ম্যাজিকের ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা শোতে যাচ্ছি, এরকম কিন্তু না। আমরা খুব সিম্পল ম্যাজিক করি, কিন্তু দর্শকরা পছন্দ করবে এমন কোনো কিছু নিয়েই কিন্তু আমরা সবসময় দর্শকের সামনে যেতে খুব পছন্দ করি। এক্স্যাক্টলি। এবং আমাদের এই থিমগুলোর মধ্যে অবশ্যই মিউজিক থাকে, কখনো কখনো স্টোরি থাকে, কখনো কখনো এমন কিছু ম্যাজিক থাকে যে ম্যাজিকগুলো দর্শক মনে করছে আমরা ভুল করছি, কিন্তু লাস্ট পর্যায়ে দেখা গেলো এটা ভুল হচ্ছে না। সো এই সব কিছু মিলেই আমরা একটা হাফ এন আওয়ার বা 45 মিনিটের একটা অ্যাক্ট তৈরি করি, যেটা আমরা ক্লায়েন্টের সাথে ডিল করি যে আপনারা কি টাইপের ম্যাজিক চাচ্ছেন বা আপনাদের ডিমান্ডটা কি, ওইটা আমরা বেস করি, কিন্তু আমরা অ্যাপ্লাই করি। আমার খুব ভালো লাগলো যে তোমার ক্যারেক্টারটা বেছে নিছো, যে এই ক্যারেক্টারটা আমাকে মানায়। অনেকে আসলে অবশ্য বুঝে যে কিছু ম্যাজিক হয়তো আমাকে মানায় না, তারপর আমি করতে যাই, এরকম প্রবণতা তো অনেকে দেখা যায়। তো আমার একটা ম্যাজিক গানের দিক দিয়ে বলা যায়, হয়তো একজন সে
হয়তো রবীন্দ্রসঙ্গীত পারে না, কিন্তু অন্য সঙ্গীত হয়তো পারে, সে রবীন্দ্রসঙ্গীতের দিকে যায়। তো তোমরা যে এরকম একটা ক্যারেক্টার বেছে নিয়েছো, এটা খুব ভালো। আর একটা জিনিস জিজ্ঞেস করতাম, তোমাদের মার্কেটিংটা কি, তোমরা স্ট্র্যাটেজি কি তোমরা শেয়ার করবা নাকি? এটা তো অনেক, আমি জানি যে এটা তো কুক্ষিগত করে রাখার মতো জিনিস, আমি আসলে খুবই নর্মাল যে তোমরা শেয়ার করতে চাবো না। কিন্তু আমরা আপাতত যে দেখলাম যে তোমাদের যে সাকসেসের একটা বড় রিজন হচ্ছে তোমরা অনেক প্রফেশনাল। তুমি শো স্ট্রাকচার করা, তোমরা ক্যারেক্টার ঠিক করেছো, তোমরা একইভাবে ড্রেস আপ ঠিক করেছো, এবং একটা সবচেয়ে নাম করা বাচ্চাদের টিভি ভিডিও, তোমরা অলরেডি একটা ফেম চলে আসছিল দুজন একসাথে প্রফেশনাল হওয়ার আগে। তো এটা ছাড়া তো অনেক মার্কেটিং স্ট্র্যাটেজি আমি জানি যে তোমরা ফলো করো। তো তোমরা কি ওইসবও বলবো নাকি আমরা এটা বাদ দিয়ে যাই? না, আমি এর আগে কিন্তু আরেকটা কথা বলতে চাই। আমরা কিন্তু দুরন্ত টিভিতে শুধু সোনার কাঠি রূপার কাঠি প্রোগ্রামটাই কিন্তু করিনি। ও হ্যাঁ, একটা ব্যাপার আছে, আমাদের আরেকটা অ্যাচিভমেন্ট ছিল দুরন্ত টিভিতে, সেটা হচ্ছে বতে বন্ধু, একটা নাটক। ওই নাটকের ম্যাজিশিয়ান ক্যারেক্টার কিন্তু আমরা ম্যাজিশিয়ান নায়িকা একজনই ছিল আমাদের তিনি। আচ্ছা তৃষা, তোমার যে এই ছোটবেলার যে ইচ্ছাটা ছিল নায়িকা হবা, তোর বাবা দিল না মঞ্চে নায়িকা হতে, ওই নায়িকা যখন দুরন্তের নায়িকা হলে তুমি, আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আমার ওই যে অভিনয় করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি, সেই স্বপ্নটা গিয়ে পূরণ হয়েছে আমার এই যে দুরন্ত টিভির বতে বন্ধুতে গিয়ে। আমি একটা আসলে একটু কোশ্চেনটা একটু স্পর্শক, তোমার বাবা কি ওই সময় বেঁচে ছিলেন? হ্যাঁ, বতে বন্ধু যখন করেছিলাম তখন আমার বাবা ছিল, তখন উনি ছিলেন। আমি শিওর তোমার বাবা অনেক প্রাউড হয়েছিল এটা দেখে, যেটা আমি আমার বাবা সব সময় কাউকে পেলেই শুধু আমার গল্পই শুরু করতো, আমার গল্পই বলতো, আমার গল্পই বলতো। কারণ আমার বাবা না ওই যে সাংস্কৃতিক মনা ছিল, তো আমি ম্যাজিকটাকে ধরে রেখেছিলাম। বাকিরা যে গান আর ছবি আঁকা করতো ওগুলোর দাম নেই তুমি বলে তোমার দাম বেশি? না না, আমার আপুরা তো ওগুলো শিখেছিল বাট কন্টিনিউ করেনি। আর বিজি হয়েছিল, কেউ ফ্যামিলি নিয়ে, তারপর আমার আপুদের বিয়ে হয়ে গেছিল, স্টাডি নিয়ে বিজি হয়ে গেছিল আমার বোনরা। তো সবকিছু আমার এক আপু জব, সবকিছু নিয়ে এক একজনের মতো বিজি হয়ে গেছিল। কিন্তু আমি তো সবসময় ম্যাজিকটাকেই প্রাধান্য দিয়েছি আমার জীবনে। তো টিভি তো গেল, আর তো মার্কেটিং স্ট্র্যাটেজি আর কিছু বলতে হবে, কারণ এখন তো মার্কেটিং আসলে তোমাদের এবং তোমাদের অনেক টিভির সাক্ষাৎকার দেখা যায়, যেটা আসলে আমি ওই আজকালকার টুর ম্যাজিশিয়ানদের বেশি দেখি নাই, মানে টিভিতে সাক্ষাৎকার দিতে, স্পেশালি যেগুলো একটুখানি সম্মানজনক সাক্ষাৎকার, যে সকালের অতিথি, তো এগুলো। তারপর তোমাদের অনলাইন প্রেজেন্সটাও খুবই ভালো। আর আমি এছাড়াও অনেক ফিজিক্যাল মার্কেটিং তোমরা ফলো করো, তুমি যদি ওগুলো একটু বলতে। ওগুলো যদি একটু বলি, শেয়ার করি, আমি কিছুটা শেয়ার করতে পারবো। সেটা হচ্ছে যে ফেসবুক কিন্তু একটা মানে বর্তমান সময়ে ফেসবুক কিন্তু একটা খুবই মার্কেটিং এর জন্য খুবই বেস্ট একটা প্ল্যাটফর্ম। সো আমাদের পেজ, তখন আমরা যখন কন্টিনিউ শো করতাম আমাদের পেজগুলো কিন্তু খুব আপডেট রাখতাম আমরা, এবং আমাদের এই পেজ থেকে অনেক শো আসতো। আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ম্যাজিশিয়ানের উচিত নিজস্ব একটা প্রোফাইল তৈরি করা, লাইক একটা পোর্টফোলিও। বাংলাদেশের ম্যাজিশিয়ানদের কিন্তু এটা সবসময় থাকে। সো এটা তৈরি করার জন্য যদি কিছু ইনভেস্ট করতে হয় তাও করা উচিত। একটা পোর্টফোলিও তৈরি করার জন্য, নাইসলি একটা পোর্টফোলিও তৈরি করার জন্য যা যা প্রয়োজন তাই করা উচিত। সো আমরা যদি কোনো টিভি চ্যানেল আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে আমাদের সাক্ষাৎকার নেবে, আমাদের সম্পর্কে জানতে চায়, আমরা জাস্ট আমাদের এই পোর্টফোলিওটা মেল করে দিই। তো মেল করার সাথে সাথে আমাদের এটা দেখার পরে ওরা সেকেন্ড টাইম আর কোয়েশ্চেন করে না আমাদেরকে কি বলতে হবে। সো ওরা সব আমাদের ডিটেলস, আমাদের এভরিথিং ওরা জানে। সো আমরা যে কোনো ক্লায়েন্টের সাথে ডিল করার সময় আমাদের এই প্রোফাইল বা আমাদের পোর্টফোলিওটা আমরা শেয়ার করি, এবং এটা খুবই একটা ম্যাজিশিয়ানের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। এটা 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 আপডেট রাখা এবং যুগের সাথে তাল মিলিয়ে এটাকে আপডেট রাখাটা খুব জরুরি। অনলাইনে তোমাদের খুব সুন্দর একটা সিনেমাটোগ্রাফির ভিডিও আছে, আমরা জানি যে অনলাইনে এখানে আসলে ম্যাজিক ধরনের টাফ, তার ওই পার্টটা সামান্য কিছু দেখে আসি।
আমরা একটা লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব, তো যারা দেখতে চায় আমি শিওর যে পরে ওই লিঙ্ক থেকে দেখতে পারবে। অনেক আচ্ছা, আমরা এই প্রায় শেষের দিকে চলে আসছি, আর আমরা শিওর 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। তো তুমি যদি, তোমাদের কি কোনো ফেভারিট স্টোরি আছে, যে কোনো মজার ঘটনা ঘটেছে ম্যাজিক করতে গিয়ে, কিংবা অনেক সময় তো কেউ তোমাদের অনেক বেশি পছন্দ করে ফেলে, ম্যাজিক করার মাধ্যমে কোন বড় কেউ একজন তোমাকে এসে বলে, বড় মানে হয়তো বিখ্যাত কেউ যাকে তুমি ছোট থেকে সম্মান করো, যে খুব ভালো ম্যাজিক হয়েছে অনেক তৃষা, তো ওইসব স্টোরি গুলো কি শেয়ার করি, কোন গল্পগুলো তোমাদের জন্য খুব বেশি ভালোবাসার, খুব কাছের? আচ্ছা, দুইটা স্টোরি বলবো। হ্যাঁ, একটা হচ্ছে আমরা একটা বার্থডে করলাম, এটা হচ্ছে উত্তরাতে একজন এসপি, ওনার মেয়ের বার্থডে। সো ওনার মেয়ের বার্থডেতে আমরা পারফর্ম করলাম, করার পর বার্থডেটা অনেক অনেক মজা হয়েছিল। তো ওনার মেয়ে খুবই ইমপ্রেস, খুব ছোট, ওর বয়স হবে কত, বেশি ছোট না হবে 10-12 বছর। ওর বার্থডে শোটা আমরা করলাম, করার পর ঠিক পরের বছর উনি আমাদেরকে আবার নক করলেন যে আমরা আবার আমার মেয়ের বার্থডে আপনাদেরকে পারফর্ম করতে হবে। আমরা বললাম ওকে, পারফর্ম করবো, নো প্রবলেম। তো বলো যে দেখুন এবারকার পারফর্মটা একটু ডিফারেন্ট হবে। বললাম কি টাইপের ডিফারেন্ট? বলে আমার মেয়ে চায় যে আমার ওর বার্থডেতে কোনো কিছুই হবে না, শুধু ম্যাজিক হবে, এবং এই ম্যাজিকটা আপনারা তো সময় হাফ এন আওয়ার ম্যাজিক দেখান, ওইরকম আমাদের ডিমান্ডটা হচ্ছে আমরা 3 ঘন্টা ম্যাজিক। ওনার বাচ্চা কেকও কাটবে না বার্থডে দিন, শুধু আমাদের ম্যাজিক দেখবে ওর বার্থডেতে, ওর ফ্রেন্ডদেরকে নিয়ে সে শুধু ম্যাজিক দেখবে, তার কোনো কিছুই প্রয়োজন নাই, কেক টেক বেলুন কিছুই প্রয়োজন নাই, শুধু ম্যাজিশিয়ান প্রয়োজন। তা আবার অনেক তৃষা, সে এবং আমাদেরকে দেখতে চায়, আমাদেরকে ওর আব্বুর কাছে ডিমান্ড করেছিল আমরা ওই আঙ্কেল আন্টিকে নিয়ে আসো যারা গতবার আমাদের বার্থডে করেছিল, ম্যাজিক দেখেছিল, ওই আঙ্কেল আন্টিকে নিয়ে আসো, আমরা ওদের ম্যাজিক দেখবো, কিন্তু হাফ এন আওয়ার দেখবো না, আমরা 3 ঘন্টা দেখবো। উনি আমাকে ওই ডিমান্ড করেছিল যে 3 ঘন্টা আমাদের ম্যাজিক দেখাতে হবে। সো উনি তো একজন এসপি ছিলেন, তো উনি ফোন দিয়ে বলেন যে দেখো আমার মেয়ে বলেছে এটা, আমাকে কথা রাখতে হবে, তোমরা আমাকে বলো তোমাদের ডিমান্ড কত টাকা চাও তোমরা, 3 ঘন্টা তোমাদেরকে পারফর্ম করতে হবে। সো আমি ওনাকে অনেক কিছু বুঝালাম। 3 ঘন্টা কি পসিবল? আমি তো আধা ঘন্টায় পারবো না, আমি তো আধা ঘন্টা শুনে মানে আত্মারাম খাজা ছাড়া হয়ে যাবো। তো তারপরে ওনাকে বুঝালাম, এবং যেহেতু ওনার মেয়েরও রিকোয়েস্ট ছিল, কারণ একটা কিছু কিছু জায়গায় রিকোয়েস্ট রাখতে হয়, হ্যাঁ, সো ওগুলো সব চিন্তা করি আমরা তখন 1 ঘন্টার মতো, 1 ঘন্টা 15-20 মিনিট হবে ওরকম। এটা একটা লম্বা সময়, হাইয়েস্ট টাইমিং লং টাইম স্টেজে থাকে। উনি আমাদেরকে বলেছিলেন যে তোমরা শুধু যা ডিমান্ড করবে আমি তাই দিব তোমাদেরকে। সো এটা নিয়ে উনি সেকেন্ড কোনো কথা বলে নাই। এমনকি মজার বিষয় ছিল, উনি তো আমাদের ডিমান্ডটা তো ফুলফিল করলোই, আবার এক্সট্রা আমাদের ওনার ওয়াইফও দিল, আবার উনিও আমাদেরকে গিফট করলো। মানে এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি ছিল, এবং ওই মেয়েটার থার্ড বার্থডে তো আমরা ম্যাজিক করেছি, মানে 3টা বার্থডেতে আমরা জিনিস করেছি। সো এটা আমাদের জন্য একটা খুব ভালো লাগা কাজ করে। এই জিনিসটা আমাদের খুব ভালো লাগা কাজ করে। আমরা দেখছি আলিরাজ ভাইও দেখছেন। আলিরাজ ভাইকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের অনুষ্ঠানটা দেখছেন। থ্যাংক ইউ রাজ ভাইয়ের অনেক অভিজ্ঞতা আছে 1.5 ঘন্টার শো করার, বাংলাদেশের সবচেয়ে বড় ম্যাজিশিয়ানদের জন্য। আমরা সেদিনই মনে হয় 1 ঘন্টা 25 মিনিট এরকম টাইমিং এ ম্যাজিক করেছি। এটা আমাদের জন্য একটা ম্যাজিশিয়ানের জন্য এতক্ষণ স্টেজে থাকা। আমাদের সেকেন্ড আরেকটা স্টোরি আছে, সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আমরা 2018 দিকে একটা ইউনিসেফের একটা প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করা হলো। একজন ইউনিসেফ ঢাকা ভার্সিটির একজন টিচার, ওনার একটা থিসিস ছিল, এবং ইউনিসেফের একটা প্রোগ্রাম, দুইটা অ্যাক্ট করে একটা প্রজেক্টে আমাদেরকে ওরা ইনভাইট করেছিল যে রংপুরে 30টা স্কুলে আমাদেরকে গিয়ে পারফর্ম করতে হবে। এবং ওইটা হচ্ছিল বেসিক্যালি
আহ, আহ, নারী পুরুষদের মধ্যে যে ভেদাভেদ থাকে ওইটার বেস করেই আমাদেরকে ম্যাজিকের থিম তৈরি করতে হবে। সো আমরা দুজন আমাদেরকে রংপুরে নিয়ে যাওয়া হলো এবং ওখানে নিয়ে যাওয়ার পর আহ, আমাদেরকে খুব ভালো একটা জায়গায় রাখা হলো এবং ওখান থেকে আমাদেরকে বিভিন্ন স্কুলগুলো থেকে আমাদের পারফর্ম করতে হতো এবং ওই ওই থিমের উপর বেস করে আমরা পারফর্ম করলাম। পারফর্ম করার পর 30টা স্কুলে আমরা পারফর্ম করি। তারপর এটার ফাইনাল ডেতে এই প্রোগ্রামটা লাইভ হয় দেশ টিভিতে। সাহসীদের গল্প নামে একটা আধা ঘন্টার ওরা একটা প্রোগ্রাম করে ওখানে লাইভ হয় এই প্রোগ্রামটা। সো ওখানে আমাদের সুযোগ হয়েছিল, আমাদের দুজনেরই যাওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু আমি ওই ক্ষেত্রে একটু আনলাকি হয়ে যাই। আমি তখন অনেক বেশি সিক ছিলাম, আমি যেতে পারিনি, গিয়েছিলাম। এবং আমি আমার লাইফে একটা বেস্ট ঘটনা ছিল যে আমি প্রথমবারের মতো একটা লাইভ টক শোতে বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল স্যারের পাশে বসে কথা বলার সুযোগ হয়েছিল আমার। এটা আমার জন্য একটা, আমাদের দুজনের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট ছিল এটা। যেহেতু জুলাই কথা আসলো বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ম্যাজিশিয়ান, তোমাদের প্রিয় ম্যাজিশিয়ান কারা? একটা আছে, আমরা কিন্তু ধুমধাম নাম বলে দিই, তোর নাম বললে হবে না, নাম বলার সাথে তোমার বলতে হবে যে এ কেন তোমার প্রিয় ম্যাজিশিয়ান। আমরা প্রায় চলে এসেছি শেষের দিকে, কিছুক্ষণ কাটাইলে তুমি নিরাপদ। আমাদের দেশের কথা বলবো নাকি আমাদের দেশ বিদেশ দুইটা মিলায়, সব আমাদের দেশেরটাও বলো বা বিদেশটাও বলো। তাহলে একজনের কথা বলতে পারবো না, আমার অনেকজনকে অনেকজনকে বলো, সমস্যা নাই, এত স্ট্রিমের ফ্রি বাবা, বুঝছো। প্রথমে তো ভালো লাগে অবশ্যই আমাদের বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল স্যারকে তো আমাদেরকে অবশ্যই ভালো লাগে, সেম আমারও ওনাকে ভালো লাগে প্রথমেই। তারপরে উলফাত কবির আঙ্কেলকে প্রচন্ড ভালো লাগে। রুকসানা কবির কিন্তু কেন এখানে শর্ত দিতে হবে, তুমি নাম বাবা মুখস্থ বলতে গেলে হবে, বলতে হবে যে জুয়েল স্যারকে ভালো লাগে, কারণ হচ্ছে জুয়েল স্যারের যা কিছুই করে না কেন সবকিছুতেই আমার মনে হয় উনি ম্যাজিক, এবং ওনার হাসিটা চমৎকার, ওনার হাসির মধ্যে একটা ম্যাজিক থাকে। সো এটার জন্য উনি অনেকে অবশ্যই ভালো লাগে। তারপরে কবির আঙ্কেলের সবচেয়ে ভালো লাগা জিনিস হচ্ছে উনিও কিন্তু বার্থডে নিয়ে কাজ করেন। হ্যাঁ, এবং আমরা অনেক বার্থডেতে যাওয়ার পর আমাদের দুইজনকে দেখলে সবাই ম্যাক্সিমাম টাইম বলে যে আপনারা কি উলফত কবির স্যার আর রুকসানা কবির স্যার ম্যাডামকে চিনেন? ওনারা কিন্তু এর আগের বার আসছিল বার্থডেতে, ওনারা কিন্তু আসছিল ওনার বার্থডেতে, এরকম করেই বলে। সো এই জন্য আমরা অনেক কথা শুনি ওনার, এই জন্য ভালো লাগে। এটা ছাড়া আর আচ্ছা তুমি, আমি এক জায়গায় বলি, যেহেতু আমি বেলুন ফিক্সিং করতাম আর ভেন্ট্রিলোকুইজম করতাম, তো উলফাত ভাইয়ের অনেক প্রফেশনাল শো আমার দেখার সৌভাগ্য হয়েছে, যেটা হয়তো অনেক ম্যাচ হয়নি। তো আমার মনে হয় যেহেতু তোমরা চিলড্রেন্স শো করো, তো বাচ্চাদের প্রফেশনাল শো কিভাবে করতে হয় কবির ভাইকে দেখলে আসলে বোঝা যায় যে আসলে কিভাবে বাচ্চাদের প্রফেশনাল শো করতে হয়, এবং ওই জন্যই কিন্তু উনি এত বছর ধরে টিকে আছেন। মানে এক নম্বর চিলড্রেন্স ম্যাজিশিয়ান, শুধু প্রথমে যে বাসায় শুরু করেছেন তারা, আমি এখানে বললাম এটা হয়তো কবির ভাই সিক্রেট, যেটা আমি সামনাসামনি দেখেছি বলে বুঝেছি। বাট আমি তোমরা যদি কখনো সুযোগ পাও কবির ভাইয়ের প্রফেশনাল শো দেখতে, আমার মনে হয় তোমাদের একটা ভালো আইডিয়া আসবে কিভাবে এত বছর ধরে চিলড্রেন্স শো দিয়ে থাকতে হয়। আজকের পরে কবির ভাই আমি জানি একটা নাম আসছে, ওয়েট করছি আমি নামের জন্য। তারপর অবশ্যই আমি বললাম আমাকে বলবো, কি দুঃখ, আমি দুঃখ কই রাখবো। আচ্ছা বল, হ্যাঁ শাহিন ভাই, ওই ইম্পর্টেন্ট মানুষ ভালো লাগে। ওনার কিছু কিছু ম্যাজিক অনেক অনেক পছন্দের ম্যাজিক, যেমন উনি যখন ওই যে বুড়ি ভাজার ম্যাজিকটা করে অনেক অনেক ভালো হয়, এটা আসলে ভালো লাগে। হ্যাঁ, আমাকে তো আরটিভিতে সবাই বলতো আমার ম্যাজিক দেখে, তুমি কি শাহিন স্যারের মেয়ে? মানে আমার সবকিছুই না ওনার মতো মিলে যেত, যেহেতু উনি আমার টিচার, উনি আমাকে শিখিয়েছে আমার হাত নাড়ানো বা দাঁড়ানো, ম্যাজিক করার ভঙ্গি, কথা বলার স্টাইল, সবকিছু তো আমার ওনার থেকেই শেখা। তো অনেকেই না আমাকে বলতো তুমি কি ওনার মেয়ে? তখন এটা হয়ে যায় আমার খুবই কষ্ট হয়, যখন মাইনুল খানের শিশু আমার অনেক জিনিসপত্র ওনার থেকে চলে আসে। হ্যাঁ অনেক বলো তারপর যাকে ভালো লাগে ইনি আমাদের বাংলাদেশের একজন ফেমাস ম্যাজিশিয়ান আলিরাজ ভাইয়া। ওনার ম্যাজিক তো আমার অসাধারণ লাগে। আমার তো ওনাকে আর ওনার ম্যাজিক খুব বেশি ভালো লাগে। বেসিক্যালি ওনার একটা ম্যাজিক আমার এখনো মনে পড়ে, আমি যখন বাংলাদেশে ম্যাজিক ফেস্টিভ্যাল হয়েছিল, ইন্টারন্যাশনাল ম্যাজিক ফেস্টিভ্যাল, তখন ওনার ম্যাজিক দেখার সুযোগ হয়েছিল। ওনার পিপকার্টটা অসাম, এবং ওনার কথা বলার স্টাইল খুবই ভালো লাগে।
সো আমাদের বাংলাদেশের মধ্যে এই চারজন ম্যাজিক আমার খুবই খুবই ভালো লাগে। আলিয়াস ভাই ব্যাপারটা আলিয়াস ভাই উনি শুধু খুবই হ্যান্ডসাম তা না, ওনার জামা কাপড় এবং ম্যাজিক দুটাই অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। খুবই হ্যান্ডসাম একজন হ্যাঁ। ম্যাজিশিয়ান। এবং ওনার যদি দেখো যে একবারে ওনাকে যদি স্টেজে উঠে দেখলে মনে হয় একজন ম্যাজিশিয়ান চলে এসেছেন, এটা একটা বড় ব্যাপার। এটা হচ্ছে ওনার কিন্তু পুরো যেভাবে স্ট্রাকচারটা পুরো ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান এবং যেসব বড় ইলিউশন করেন আমার মনে হয় ওগুলো খুব কমই অন্য ম্যাজিশিয়ানরা এতগুলো ইলিউশন ইউজ করে। আমার মনে হয় বাসায় অন্য কেউ করে না, মানে একবারে এ টু জি সবারকে ধরলে। আর আরো তো আছে আমি জানি, তপু মনোর এর কথা বলো, তোমাদের প্রেম কাহিনী সঙ্গে বসেছিল, আমি জানি তোমাদের খুব ভালো বন্ধু, ওদের স্টাইলটা তোমাদের থেকে একটু আলাদা, হয়তো ম্যাজিকটা বেশি পছন্দ করে। তারপর মাইনুল আঙ্কেলকে অবশ্যই ভালো লাগে। মাইনুল আঙ্কেলের স্পঞ্জ বলের ম্যাজিক তো বিখ্যাত, সবসময় ভালো লাগে। কাপসেন বল ভালো লাগে, যেহেতু ওর ক্লোজ আপ ম্যাজিক পছন্দ, আমার ভালো লাগে ওনাকে। এছাড়াও জেট ম্যাকব্রাইট আমার ওনার অনেক পছন্দের একজন ম্যাজিশিয়ান। ওর কিছু ম্যাজিক আমার কাছে খুবই ভালো লাগে, যেমন ডান্সিং কিং। তারপর ওনার একটা জাপানিজ বাটারফ্লাই একটা ম্যাজিক করে। ও বাটারফ্লাই, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ। আমার কথা বলো, আমার ম্যাজিক ভালো লাগে, আমার কথা বলো। আমি দেখছিলাম বলে নাকি তোমার ম্যাজিক খুব ভালো লাগে। আপনার ম্যাজিক ভালো লাগে? আমার ম্যাজিক তুমি বাবা জীবনে দেখো না, এসব লাভ নাই, বুঝছো? আমরা ধরো আচ্ছা আমরা লাস্ট কোশ্চেন আসি, তোমাদের কি মনে হয় তোমাদের ম্যাজিকের শোটা কি টাইপের, মানে কি টাইপের? একটু গভীর কোশ্চেন, কিন্তু আমি শুধু চিলড্রেন্স ম্যাজিক না, ধরো অনেক সময় আমরা কিছু ম্যাজিক থাকে স্ট্যাক অফ হ্যান্ড, কিছু ম্যাজিক আমরা করি আমার নিজেদের আত্মতুষ্টির জন্য। আর এই তিশা তোমাকে একটু অনুরোধ করেছে অনেক, যেহেতু তপুর নাম বলো নাই, তুমি অনেকে খেতে দিবা না রাতে, বুঝছো? প্রশ্নটা বুঝতে পারিনি, আবার যদি একটু করতেন। তপু বলেছে যে তিশা আজকে খাইতে দিস না অনেক ভাইকে। কি হচ্ছে না? তপু বলেছে অনেক ভাইকে আজকে খেতে দিও না। হ্যাঁ ঠিক বলছো ভাই। হ্যাঁ তপু তোমরা তপুর নাম বলো না, এটা কত হলো বাবা। তপুর কথা আমার এই দুঃখে ম্যাজিক ছেড়ে দিচ্ছে। তপুর কথা একটু বলতে হয়। তপু শুধু আমাদের বন্ধু না, আমাদের অনেক ক্লোজ ভাইও, আমার বড় ভাই। বড় ভাই। এবং ওর মতো একটা ভালো মানুষ পাওয়াটা খুবই টাফ। সো তপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস, তুমি দেখছো। আমরা যা কিছুই করি না কেন ভাইকে সবসময় বলি যে ভাই এটা আমরা দুঃখজনক আসলে যে তপু ম্যাজিক ছেড়ে দিয়েছে বা ছেড়ে দেওয়ার চিন্তা করেছে, কারণ আমি এত ভালোবেসে ক্লোজ আপ ম্যাজিক খুব মানুষ দেখি না, একটু ইয়াং মানে আঙ্কেলের পরে কাউকে এত ভালোবেসে ক্লোজ আপ ম্যাজিক করতে পারছে আঙ্কেল ভাই ছাড়া। আর তপু ভাইয়ের কথা একটা জিনিস বলবো কি, তপু ভাই না ম্যাজিক সম্বন্ধে নলেজটা অনেক বেশি ভালো। আচ্ছা আমরা যদি একটু স্ট্রাকচারটা নেব, তাহলে তোমাদের শোর স্ট্রাকচারটা আসলে কিরকম, আর তোমরা কি দর্শক এন্টারটেইন এটাই বেশি শুধু পছন্দ করো, তুমি কি শুধু বাচ্চাদেরটাই কথা চিন্তা করো নাকি ফুল অডিয়েন্সের কথা চিন্তা করো? তোমাদের এরকম করে তোমার ম্যাজিক স্ট্রাকচারটা আসলে কিরকম, যে এটা কি সব মেন্টাল ম্যাজিক, একটুখানি কালারফুল? যেহেতু আমরা বার্থডে নিয়ে কাজ করি, সো বার্থডে নিয়ে কাজ করতে গেলে বাচ্চাদেরকে নিয়ে কাজ করাই হয়। সো বাচ্চাদের সাথে বাচ্চাদের যে গার্জিয়ানরা ওনাদের কথা চিন্তা করতে হয়। সো ওই স্ট্রাকচারেই আমরা ম্যাজিকের সেটআপটা মানে আমাদের সেটআপটা রেডি করি। আমরা এখন কনজিউরিং ম্যাজিক নিয়ে বেশি কাজ করতে মানে এর কনজুরিং এর সাইটোফেন্ডের বদলে যেটা হচ্ছে শুধু একটু বড় স্টেজে কাজ করো, মাঝারি স্টেজ, খুবই বড় না, তো তোমরা ওই রকম জায়গাটাতে কাজ করো। আমাদের মনে হয় প্রায় অনেকক্ষণ হয়েছে, 9:30 হয়ে গেছে, অনেকে চিন্তা নাই, অনেকে রাতে খেতে হবে না, আমরা টি-শার্ট তো খেতে হবে, তো আমরা আসলে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ দেখার জন্য। অনেক তিশা তোমাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আসগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। আপনাকে অনেক 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 বেশি ধন্যবাদ আমাদের দুইজনকে আপনার শোতে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা কষ্ট করে দেখেছেন এতক্ষণ এই প্রোগ্রামটা, সবাইকে অনেক ধন্যবাদ। তাদের সবাইকে আমাদের দুইজনের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আর একটা তো বলি আমরা যে এরপরে আমরা একটা করবো, সেটা হচ্ছে চাঁদ ভাইয়ের মৃত্যুবার্ষিকী। আগের বার আমরা করেছিলাম কিছু ম্যাজিশিয়ান এসে চাঁদ ভাইয়ের দর্শকদের জন্য বলছি যে চাঁদ ভাইয়ের কথা স্মৃতিচারণ করেছিল, কিন্তু আমরা ভেবেছি যে এবার 3-4 জন ম্যাজিশিয়ান আসবে যা চাঁদ ভাইয়ের প্রিয় কিছু ম্যাজিক, আমি জানি উনি লিঙ্কিং রিংস করতেন, কয়েন করতেন, রোপ রুটিন করতেন, তারপরে আর কাস্টেন বক্স করতেন।
এরকম 4টা ম্যাজিক দেখাবে। যদি কেউ আজকে দেখে থাকেন তো হোপফুলি ওই দিন আসবেন। আর সবাইকে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। তৃষা শেষ, এবার তুমি একটা গান শোনাও বাবা। হ্যাঁ, 1 মাসের আমি কাহিনী। গান গাইতে পারি না। না আমি শুনছি তুমি অনেকে রাতে অনেক গান শোনাবা, পাশের বাড়ির লোকজন ও বলে। আমাকে গান শোনায়। আচ্ছা অনেক, তুমি গান শোনায় দাও বাবা তাহলে। না আমরা একদমই গান পারি না। আমরা তো লাইভে নাই বাবা, লাইভ শেষ, তুমি ওর গান শুনতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের বিদায় নেই বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, থ্যাংক Good ইউ, night. বাই, গুড নাইট।